তো শুরুতেই দেখেন যে এখানে আমাদের পেসেজ যেটা আছে সেটা আসলে কি নিয়ে বলতেছে বা মেইন বিষয়বস্তুটা আসলে কি। তো হেডিংটা যদি চেক করেন, আমার স্ক্রিনের বাঁ পাশে যদি দেখেন সেখানে হচ্ছে আমি পেসেজটা রেখেছি এবং ডান পাশে মূলত কোয়েশ্চন গুলা রেখেছি। আপনারা যখন আহ, কেউ সিডিআইএলস অর্থাৎ কম্পিউটার ডেলিভার্ড আইএলস দিবেন, তখন দেখবেন যে আপনার এক পাশে এরকম পেসেজ দেখতে পারবেন এবং অপর পাশে কোশ্চেন্স গুলা দেখতে পারবেন। আচ্ছা, তো এখানে বলতেছে যে ইনভেশন অফ দ্য রোবট আম্পায়ার্স মানে কি বোঝাচ্ছে। রোবট আম্পায়ারটা কি? আম্পায়ারটা বলতে আমরা সাধারণত বুঝি যখন ওই যে খেলায় এমন একজন ব্যক্তি থাকে যিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। যেমন ক্রিকেটের যারা আম্পায়ার আছে তারা ছক্কা হলে ছক্কা বলে থাকে বা আউট হলে আউট বলে থাকে। ফুটবলে এরকম রেফারি আছে বা আম্পায়ারই বলা যায়। সেই জিনিসটা বোঝাচ্ছে যে রোবট আম্পায়ার মানে এখন মানুষের পরিবর্তে রোবট এই আম্পায়ার দায়িত্ব পালন করতেছে। তো ইনভেশন অফ দ্য রোবট আম্পায়ার দ্বারা বোঝাচ্ছে রোবটরা এই আম্পায়ারের দায়িত্বটা দখল করে নিতেছে। ইনভেড করা বা ইনভেশন মানে মূলত বোঝায় অ্যাটাক করা বা মূলত কোথাও আপনি অ্যাটাক করে দখল করে ফেলতেছেন। তো এখানে তো অ্যাটাক করা বোঝাচ্ছে না, এখানে মূলত বোঝাচ্ছে আপনার দখল করে নেওয়া। সো ওকে, সো আমরা এই যে টাইটেলটা দেখতেছি বা হেডিংটা দেখতেছি সেখান থেকে বুঝতে পারলাম যে রোবট মূলত এখন আম্পায়ার দায়িত্ব পালন করবে এবং এর মাধ্যমে সে আম্পায়ার যারা আছে মানে হিউম্যান আম্পায়ার যারা আছে তাদেরকে হয়তো দখল করে ফেলতে পারে বা তাদের যে দায়িত্ব, তাদের যে সিদ্ধান্ত নেওয়ার যে দায়িত্ব যেগুলো আছে সেগুলা হয়তো রোবট আম্পায়ার যেগুলো আছে সেগুলা দখল করে নিতে পারে। ওকে, সো এই হচ্ছে আমাদের মেইন বিষয় আজকের রোবট আম্পায়ারটা নিয়ে। আম সো পেসেস থ্রিতে মূলত কি হয়ে থাকে দেখবেন যে আপনার সবসময় খেয়াল করবেন যে 27 to 40 অর্থাৎ 27 নম্বর কোশ্চেন থেকে 40 নম্বর কোশ্চেন পর্যন্ত আপনার পেসেস থ্রি হয়ে থাকে। আমরা যদি বাঁ পাশে একটু কোয়েশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করে আসি, শুরুতেই দেখতে পারতেছেন যে আমাদের প্রথম যে কোয়েশ্চন টাইপ যেটা দিয়েছে সেটা হচ্ছে ইয়েস নো নট গিভেন। সো আপনি ইয়েস নো নট গিভেন বলেন অথবা ট্রু ফলস নট গিভেন বলেন, যে কোনো একটা সবসময় আপনি পেসেজ থ্রিতে পাবেনই পাবেন। অর্থাৎ আপনার মেইন পরীক্ষার কথা বলতেছি, মেইন পরীক্ষাতে দেখবেন প্রায় সময় আপনার পেসেজ থ্রিতে বিশেষ করে ইয়েস নো নট গিভেন অথবা ট্রু ফলস নট গিভেন কোন একটা কোয়েশ্চন টাইপ আসেই আসে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা একটা আছে 33 to 37, সেখানে দেখতে পারতেছি আমরা যে গেট ফিলিং বা বলতেছে সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস। সো মানে সামারি উইথ ক্লু আর কি, বা গেট ফিলিং উইথ ক্লু। অর্থাৎ এই যে এ থেকে এফ পর্যন্ত আপনাকে ক্লু গুলা দিয়ে দিছে। হ্যাঁ, এগুলা ইউজ করার মাধ্যমে আমরা গেপ গুলা ফিল করবো আর কি। হ্যাঁ, তো এটা গেপ ফিলিং উইথ ক্লু বলতে পারেন। তারপরে সবার শেষে আছে আমাদের 38 থেকে 40 পর্যন্ত মাত্র তিনটা দিয়েছে, মাত্র তিনটা এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চন আছে। সো এই হচ্ছে আজকে আমাদের পেসিস থ্রি এর কোয়েশ্চন গুলা। সো আমরা শুরুতে কি করতে পারি, আমরা শুরুতে আসলে এইটা দিয়েই স্টার্ট করব, কারণ আমার মতে ইয়েস নো নট গিভেন বা ট্রু ফলস নট গিভেন তুলনামূলক ইজি হয়ে থাকে। এবং এই কোয়েশ্চন টাইপের ক্ষেত্রে আপনার যে আনসারগুলো আপনি সিরিয়াল বাই সিরিয়াল পাবেন, অর্থাৎ পেসেজের মধ্যে আনসারগুলা একটার পর আরেকটা সিকোয়েন্স মেনটেন করে আসে। ঠিক আছে। আচ্ছা, এবার প্যাসেজটা একটু আরেকটু আপনাদেরকে একটু বুঝিয়ে ফেলি। বিশেষ করে এই যে টপিকটা এটা হচ্ছে কি মূলত বেসবল নিয়ে। আমি যখন আপনাদেরকে এই ক্লাসটা শুরু করার আগে একটু দেখতেছিলাম প্যাসেজটা, তো তখন দেখলাম যে বেসবল খেলা নিয়ে। আমার আসলে ক্লাসের মূল উদ্দেশ্য থাকবে আপনাদের মধ্যে যারা একদম দুর্বল তাদের জন্য যেন আমি এত সহজ করে বোঝাতে পারি, এই জন্য আমি একটু ভেঙে ভেঙে বলবো। একটু সময় লাগতে পারে, কাইন্ডলি সবাই একটু ধৈর্য নেবেন। সো আপনারা যদি একটু প্যাসেজের সবার শেষে যান দেখবেন যে এখানে একটু জিনিস নোট করে দিয়েছে। এই যে দেখেন, এখানে বলতেছে strike. A strike is when the batter swings at a ball and misses, or when the batter does not swing at a ball that passes through the strike zone. আচ্ছা, তো যারা আসলে বেসবল বলতে কি বুঝেন বা বেসবল খেলাটা দেখেছেন, যাদের হয়তো আইডিয়া আছে তারা হয়তো বুঝতে পারতেছেন এখানে কি বলতেছে। যাদের আইডিয়া নাই তাদেরকে বোঝানোর জন্যই বা সহজ করার জন্য আমি কি করতেছি একটু দেখাই আপনার সাথে, একটু স্ক্রিনটা একটু শেয়ার করি। আহ, এই যে দেখেন এখানে বেসবল খেলার একটা ছবি দেখতে পারতেছেন। হ্যাঁ, তো এখানে দুইটা প্লেয়ার আছে। তো বেসবলটা অনেকটা ক্রিকেট খেলার মতো আর কি। তো একজন ব্যক্তিকে দেখতে পারতেছেন, যে একজন প্লেয়ারকে দেখতে পারতেছেন যে হাতে ব্যাট নিয়েছে। তো ক্রিকেট ব্যাট না, এটা একটু গোল ব্যাট হয়ে থাকে বা বেসবল ব্যাট বলা হয়ে থাকে। সে এই ব্যাটটা নিয়ে বলকে মারার চেষ্টা করতেছে এবং এই যে যিনি বলটা ছুড়ে মারতেছে তাকে বলা হয় পিচার। ওকে, এই বিষয়গুলো একটু মাথায় রাখেন, তাহলে এই আজকের পেজেসটা বুঝতে আপনাদের জন্য খুবই সহজ হবে, খুবই ইজিলি বুঝতে পারবেন এখানে কাহিনী কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে। তো যিনি বলটা ছুড়ে মারতেছে আমরা তো ক্রিকেটে বলি তাকে বোলার, বাট এখানে বেসবলে বলা হয় তাকে পিচার। যে পিচ করতেছে, পিচ করা মানে কি বলটা ছুড়ে মারা। যে পিচ করতেছে তাকে পিচার বলে, অর্থাৎ যে বল ছুড়ে মারতেছে তাকে পিচার বলে। যে ব্যাটিং করতেছে সে তো আর ব্যাটসম্যান বলতে পারেন। আচ্ছা,
আর এই যে দেখেন এখানে একটা মার্ক করে দেওয়া আছে সাদা রঙের, দেখেন একটা চতুর্ভুজ আকৃতির একটা মার্ক বা একটা কি বলে, একটা দাগ দেখতে পারতেছি, আমরা একটা বক্স দেখতে পারতেছি। হ্যাঁ, এই বক্সটাকে বলা হয় স্ট্রাইকিং জোন। স্ট্রাইকিং জোন বলতে কি, যখন এই যে পিচার যখন বলটা ছুঁড়ে মারবে এবং বলটা যদি এই ইয়ের মধ্যে দিয়ে যায়, কিন্তু ও যদি ব্যাট দিয়ে বলটাকে স্ট্রাইক করতে না পারে, অর্থাৎ বলটাকে যদি আঘাত করতে না পারে, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় স্ট্রাইক ওয়ান। অর্থাৎ সে যদি ব্যাটটা ঘুরায় বা ব্যাট ঘোরার মাধ্যমে সে যদি বল মিস করে থাকে, সেক্ষেত্রে সে একটা মিস করছে, বলটা মিস করছে মানে স্ট্রাইক ওয়ান। এইভাবে যদি সে তিনবার মিস করে থাকে তখন সে আউট হয়ে যায়। হ্যাঁ, তাকে এইভাবে, বেসবল খেলার নিয়ম হচ্ছে তিনবার যদি বল মিস করো তুমি, তাহলে আউট হয়ে যাবে। কিন্তু শর্ত হচ্ছে, এই যে আপনার ইয়েটা আছে, আপনার যে চারকোনা বা ইয়েটা দেখতেছেন, যে চতুর্ভুজ আকৃতির একটা শেপ দেখতে পারতেছেন, এর মধ্যে যদি বলটা থাকে এবং তখন যদি সে মিস করে বলটা যদি মারতে না পারে, তখন স্ট্রাইক হবে আর কি। আদারওয়াইজ যদি ধরেন এই বক্সের বাইরে ধরেন এইদিকে বল চলে আসছে, এই যে লাল রঙের যে ইয়েটা দেখতেছেন, এখানে যদি বল থাকে এবং সে মিস করে, তাহলে সেটা স্ট্রাইক হবে না। শুধুমাত্র যদি এই বক্সের মধ্যে যদি থাকে, একদম যদি কর্নারেও থাকতে পারে, সেখানে যদি বলটা যায় এবং সে মিস করে, সেক্ষেত্রে স্ট্রাইক হচ্ছে। আচ্ছা, তো এই যে দূরত্বটা, এটা আসলে পরিমাপ করা হয় তার নি থেকে, অর্থাৎ তার হাঁটু থেকে চেস্ট পর্যন্ত। হ্যাঁ, দেখতেছেন আপনার চেস্ট থেকে, মানে হাঁটু থেকে চেস্ট পর্যন্ত, এই এটা মানে অনুমান করা হয়ে থাকে, বা এই যে একটা সীমাবদ্ধতা ওইটা এইভাবে ধারণা করা হয়ে থাকে যে এর মধ্যে বোলারের কাজ হচ্ছে এর মধ্যে বলটা থ্রো করা, এবং পিছনে দেখতে পারতেছেন উইকেট কিপার আছে, সে বলটা ধরে আর কি। তো এইভাবে যদি তিনবার বোলার থ্রো করে এবং সে যদি তিনবার মিস করে ফেলে, তাইলে সে আউট হয়ে যাচ্ছে। বুঝা গেছে? তো এটা হচ্ছে আর কি বেসবলের মূল একটা মানে প্রধান একটা নিয়ম কানুনগুলো একটু বুঝালাম আপনাদেরকে। এবার দেখবেন আমরা যদি পেসেজে আসি, আমাদের আসলে একটু বুঝতে সহজ হবে যেখানে আসলে কি কাহিনী হচ্ছে না হচ্ছে, যেহেতু মূলত এটা মূলত বেসবল গেমটা নিয়ে বা খেলা নিয়ে। হ্যাঁ, সো প্রথমে আমরা ইয়েস নো নট গিভেন কোশ্চেনটা একটা সলভ করব। তো ইয়েস নো নট গিভেন কোশ্চেনটা আসলে কি? ইয়েস হচ্ছে তখন যখন আপনি দেখবেন যে প্রশ্নের মধ্যে যা বলতেছে একুরেটলি সেম জিনিস আপনি প্যাসেজের মধ্যে পাচ্ছেন। ধরেন এখানে বলতেছে যে আহ, কি বলে, অ্যালেক্স হাত দিয়ে ভাত খায়। হ্যাঁ, এখন আপনি আবার প্যাসেজে দেখতেছেন যে হ্যাঁ, এখানেও বলতেছে অ্যালেক্স হাত দিয়ে ভাত খায়। এই জিনিসটা একদম সেম তথ্য আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে আনসারটা হচ্ছে ইয়েস। নো হচ্ছে, ধরেন এখানে কোশ্চেনে বলছে অ্যালেক্স হাত দিয়ে ভাত খায়, কিন্তু আপনি প্রশ্নের মধ্যে দেখতেছেন বা প্যাসেজে দেখতেছেন যেখানে বলতেছে অ্যালেক্স চামচ দিয়ে ভাত খায়। হ্যাঁ, তো তথ্যটা ঠিকই আছে, কিন্তু দেখতেছেন যে সে চামচ দিয়ে ভাত খাচ্ছে আর ওখানে বলতেছে হাত দিয়ে ভাত খাচ্ছে, যেহেতু দুইটা জিনিস বিপরীত বা কন্ট্রাডিক্ট করতেছে, সেই ক্ষেত্রে আনসারটা হবে নো, অথবা ফলসও বলতে পারেন। এবং নট গিভেন ধরেন এখানে বলছে, প্রশ্নের মধ্যে বলছে যে অ্যালেক্স কি বলে, অ্যালেক্স হাত দিয়ে ভাত খায়। হ্যাঁ, কিন্তু এখানে আপনি দেখতেছেন যে অ্যালেক্স যে কিভাবে ভাত খায় সেই সংক্রান্ত কোনো তথ্যই দেয়া নাই। এরকম যদি কোনো তথ্যই নেওয়া দেয়া থাকে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আনসারটা হচ্ছে নট গিভেন, অর্থাৎ কোনো কিছু মেনশনই করে নাই, সেক্ষেত্রে আনসারটা হচ্ছে নট গিভেন। তো শর্টলি একটু ব্রিফ দিলাম যে কিভাবে ইয়েস নট গিভেন এর যে বেসিক ইনফরমেশনটা সেটা একটু ব্রিফ দিলাম। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে এই যে 27 টু 32 এইসব কোশ্চেনগুলো আগে ভালো করে আমরা বুঝে পড়বো। আপনার প্রথমেই যে কাজটা করবেন, কোশ্চেনটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে অধিকাংশ টাইমটা স্পেন্ড করে থাকবেন। আপনি যদি কোশ্চেন খুব ভালো করে বুঝতে পারেন, তারপর যদি প্যাসেজের মধ্যে যান, দেখবেন যে আপনি অনেক কিছু বুঝতে পারতেছেন, বা আপনার অনেক তথ্য আপনার কাছে মেক সেন্স করবে, ইজিলি আপনি আনসারগুলা ফাইন্ড আউট করতে পারবেন। ওকে, সো প্রথম কোশ্চেনটা দেখেন, বলতেছে when DeJesus first used ABS, he shared decision making about strikes with it. আচ্ছা, সো ডিজেজাস একজন মানুষের নাম আমরা দেখতে পারতেছি, ডিজেজাস। আমরা যেহেতু একজন মানুষের নাম দেখতেছি, সেটা আমরা একটু হাইলাইট করতেছি বা কিওয়ার্ড হিসেবে নিতেছি। কিওয়ার্ড কোনগুলা নিবেন? কিওয়ার্ড হচ্ছে এমন সব ইম্পর্টেন্ট শব্দ আপনি হাইলাইট করবেন বা দাগিয়ে রাখবেন, যেগুলোর দ্বারা ওই সেন্টেন্সের, ওই বাক্যের মেইন তথ্যগুলা, মেইন ইনফরমেশনগুলা ওই ওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করতেছে, নির্ভর করতেছে, এমন সব শব্দ। ঠিক আছে, ওগুলার উপর ভিত্তি করে আপনি কিওয়ার্ডসগুলো হাইলাইট করতে পারেন। অথবা আমি একটা টেকনিক বলে থাকি, টেকনিকটা আসলে না, আপনারা সবাই আসলে একটু টেকনিকের উপর বেশি নির্ভর করে থাকেন, এই জন্য টেকনিক নিয়ে কথা না বলেও হয় না। সো মূলত হচ্ছে কি, ডাব্লিউএইচও কোয়েশ্চন করা। হ্যাঁ, ডাব্লিউএইচও কোয়েশ্চন কি, যে হু, হোয়েন, হোয়াট, হোয়ার, হাউ। হ্যাঁ, কে কি করতেছে, কিভাবে করতেছে, এভাবে যদি আপনি কোশ্চেন করতে থাকেন, তখন আপনি এই যে এই সেন্টেন্সের মধ্যে কি বলতেছে সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন, এবং সেখান থেকে মেইন কিওয়ার্ড গুলা কি, সেগুলো আপনি আরো ইজিলি ধরতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন। ওকে, সো দেখেন 27 বলতেছে ওয়েন ডিজিজেস ফার্স্ট ইউজড এবিএস, ডিজিজেস যখন প্রথম কি করছে, এবিএসটা ইউজ করছে। আচ্ছা, এবিএসটা কি আমরা একটু ইয়েতে পেসেজে গেলে বুঝতে পারবো। হি শেয়ার্ড ডিসিশন মেকিং অ্যাবাউট স্ট্রাইকস উইথ ইট। তো সে কি করেছে, সে শেয়ার করেছে। কি জিনিসটা শেয়ার করেছে? ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেয়া। সিদ্ধান্ত নেয়াটা জিনিসটা আসলে শেয়ার করেছে। কার সাথে শেয়ার? অ্যাবাউট স্ট্রাইকস উইথ ইট,
উইথ ইট, কার সাথে শেয়ার করতে করেছে? হ্যাঁ, আই থিঙ্ক এখানে ইট দ্বারা এবিএসটা কি বোঝাচ্ছে। সো এবিএসটা হতে পারে এক ধরনের রোবট। ওই যে আমরা দেখতেছিলাম কি রোবট আম্পায়ার্স, হ্যাঁ। তো রোবট আম্পায়ারটা হচ্ছে মূলত এবিএস। তো এবিএসটা যখন ডিজেসেস কি করছে, ইউজ করছে, তো এখানে ডিজেসেস হচ্ছে একজন আম্পায়ার, ওই বেসবল খেলার একজন আম্পায়ার। সো তিনি প্রথম যখন এবিএস অর্থাৎ ওই যে রোবট আম্পায়ারটা ব্যবহার করেছিলেন, তখন কি করছেন যে শেয়ার ডিসিশন মেকিং, তো উনি কোনো সিদ্ধান্ত নিতে সিদ্ধান্তটা আসলে ওই রোবটের সাথে শেয়ার করছিলেন কিনা, রোবটের সাথে একটা পরামর্শ করে তারপর কি উনি সিদ্ধান্ত দিয়েছেন কিনা, সেই বিষয়টা মূলত এখানে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখেন। তো আমরা কি করবো, আগে যখন আসলে আমরা ইজিলি সবগুলা কোশ্চেন ভালো করে একটু বিশ্লেষণ করে ফেলবো বা পড়ে ফেলবো, তারপর যদি পেসেজে যাই, পেসেজে গেলে দেখবেন যে আপনি হয়তো আপনি 27 নম্বর কোশ্চেন খুঁজতেছেন, কিন্তু খুঁজতে খুঁজতে আপনি 28 নম্বর কোশ্চেনে চলে আসছেন, মানে 28 নম্বর কোশ্চেনের মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে বা তথ্যগুলো আছে সেগুলো আপনার চোখের সামনে চলে আসছে। তো তখন বুঝে নিবেন যে আসলে 27 নম্বর কোশ্চেনের আনসারটা নট গিভেন, যেহেতু আপনি ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেগুলো হাইলাইট করেছেন সেই ওয়ার্ডগুলো আপনি কিছু পাচ্ছেন না বা এমন কোনো তথ্য আপনি প্যাসেজের মধ্যে খুঁজে পাচ্ছেন না, তখন আপনি বুঝতে পারবেন যে এটা আনসারটা হতে পারে নট গিভেন। সো এই কারণে আমরা যখন আসলে প্যাসেজে গিয়ে আনসারগুলো খুঁজবো, এট দ্য সেম টাইম আমরা দুইটা কোশ্চেন মাথায় রাখার চেষ্টা করবো, মানে দুইটা কোশ্চেনের বিষয়বস্তু মাথায় নিয়ে আমরা পেসেজটা গিয়ে খোঁজার চেষ্টা করব বা আনসারগুলো খোঁজার চেষ্টা করব, সেই ক্ষেত্রে দ্রুত আমরা কাজগুলা বা আনসারগুলা খুঁজে পেতে পারি। আচ্ছা, তো 28 নম্বর বলতেছে এমএলবি কনসিডার ইট নেসেসারি টু এমেন্ড দ্য সাইজ অফ দ্য স্ট্রাইক জোন হোয়েন ক্রিটিসিজমস ওয়ার রিসিভড ফ্রম প্লেয়ার্স। আচ্ছা, এমএলবি এমএলবি হতে পারে, এখানে দেখছিলাম কোথায় এমএলবি আছে, ধরেন এখানে ওই যে এমএলবি, মেজর লিগ বেসবল। আচ্ছা, তো এক ধরনের ধরেন আপনার ওই যে খেলার যে ইয়ে আছে না, ধরেন আমাদের ক্রিকেট খেলার মধ্যে যেরকম আছে একাডেমিক দল আছে, অথবা ওই যে আন্ডার 19 আছে, তারপর বলে আন্ডার 18 আছে, বাট মেইন দল আছে, জাতীয় দল আছে। তো এমএলবিটা হচ্ছে মূলত জাতীয় দল আর কি, বেসবল খেলার জাতীয় দল যেটা সেটা হচ্ছে এমএলবি। সো এমএলবি কি করতেছে যে কনসিডার্ড ইট নেসেসারি টু এমেন্ড দ্য সাইজ অফ দ্য স্ট্রাইক জোন হোয়েন ক্রিটিসিজমস ওয়ার রিসিভড ফ্রম প্লেয়ার্স। আচ্ছা, তো কি হয়েছে, এমএলবি কনসিডার করছে, কি কনসিডার করছে, সেটা হচ্ছে ইট নেসেসারি টু এমেন্ড দ্য সাইজ অফ দ্য স্ট্রাইক জোন। সো সাইজ অফ দ্য স্ট্রাইক জোন, স্ট্রাইক জোনটা কি, ওই যে একটু আগে ছবিতে দেখালাম না যে একটা বক্স আছে, হ্যাঁ, ওই বক্সের মধ্যে যে অঞ্চলটা বা যে এরিয়াটা সেটাকে বলে স্ট্রাইক জোন। আমি আবার একটু যদি আবার ছবিটা একটু শেয়ার করি আপনার সাথে, এই যে এই যে সাদা বক্সটা দেখতেছেন সেটা হচ্ছে স্ট্রাইক জোন। এই স্ট্রাইক জোনের মধ্যে যদি বলটা থাকে এবং ব্যাটার যদি বলটা মিস করে থাকে তখন সেটাকে বলতে হয় স্ট্রাইক 1। এভাবে যদি সে 3বার বলটা মিস করে থাকে তাহলে সে আউট হয়ে যাবে। ঠিক আছে, তো এই সাদা বক্সটা হচ্ছে মূলত স্ট্রাইক জোন, মাথায় রাখেন আপনারা। আচ্ছা, তো কি হয়েছে যে কনসিডার ইট নেসেসারি, সে আসলে প্রয়োজন মনে করছে, কি প্রয়োজন মনে করছে, টু এমেন্ড, এমেন্ড করা মানে কি সংশোধন করা, কি সংশোধন করা, সাইজ অফ দ্য স্ট্রাইক জোন। এই যে আমরা সাদা একটা বক্স দেখলাম, ওই বক্সটাকে আবার সংশোধন করে হয়তো সে সাইজটা বাড়াতে চাচ্ছে। হ্যাঁ, সাইজটা বেশি ছোট হয়ে গেছে, সাইজটা হয়তো বাড়ানো লাগবে, অথবা হয়তো সাইজটা বড় হয়ে গেছে সেটা একটু ছোট করতে বলতেছে বা কমাতে বলতে পারে, এরকম কোন একটা বিষয় এমেন্ডমেন্ট করতে বলতেছে আর কি। কখন, হোয়েন ক্রিটিসিজমস ওয়ার রিসিভড ফ্রম প্লেয়ার্স, যখন প্লেয়াররা কি করছে, ক্রিটিসাইজ করছে বা প্লেয়াররা যখন অভিযোগ তুলে আনছে, প্লেয়াররা যখন স্ট্রাইক জোন এরিয়া যেটা আছে এটা সাইজটা নিয়ে ওরা কি করছে, অভিযোগ তুলে আনছে যে এটা সাইজটা অনেক বড় বা এটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, যখন এই প্লেয়াররা এই ক্রিটিসিজমটা তুলে আনছে, তখন এমএলবি কি করছে যে একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে যে এই স্ট্রাইক জোনের সাইজটা ওরা কি করবে, এমেন্ডমেন্ট করবে বা সংশোধন করবে। ঠিক আছে। আচ্ছা, তারপর 29 নম্বর হচ্ছে এমএলবি ইজ কিন টু জাস্টিফাই দ্য মানি স্পেন্ট অন ইমপ্রুভিং দ্য একুরেসি অফ এ বিএসএস ক্যালকুলেশনস। আচ্ছা, আবার দেখেন এমএলবি, সো এমএলবি কি করতেছে যে স্কিন টু জাস্টিফাই, তো ওরা আগ্রহী, কিন মানে কি আগ্রহী হওয়া, কি ব্যাপারে ওরা আগ্রহী, ওই যে দেখেন আমি আবার WHO কোয়েশ্চন করতেছি। সো কি ব্যাপারে ওরা আগ্রহী, সেটা হচ্ছে টু জাস্টিফাই দ্য মানি স্পেন্ট অন ইমপ্রুভিং দি একুরেসি অফ এবিএসএস ক্যালকুলেশন। আচ্ছা, আহ, কি জাস্টিফাই করতে চাচ্ছে ওরা, জাস্টিফাই করা বলতে বোঝাচ্ছে ধরেন আপনি কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এখন আপনি বুঝতে চাচ্ছেন যে না আমার সিদ্ধান্তটা আসলে সঠিকই ছিল বা ভালো একটা সিদ্ধান্ত নিছি, বা প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা আসলে সঠিক ছিল, এরকম আর কি কোনো কিছু করা। হ্যাঁ, তো জাস্টিফাই করতে চাচ্ছে কি দা মানি স্পেন্ড অন ইমপ্রুভিং, সো মানি স্পেন্ড, যে পরিমাণ টাকা ওরা খরচ করেছে, কিসের ক্ষেত্রে খরচ করেছে, ইমপ্রুভিং দি একুরেসি অফ এ বিএসএস ক্যালকুলেশন। আচ্ছা, তো এবিএসটা কিভাবে ক্যালকুলেট করতেছে, এবিএস যে মেশিন যেটা আছে ওইটা, ধরেন ওই যে স্ট্রাইক জোন যে দেখালাম না, স্ট্রাইক জোনটার মধ্যে কি বল ঢুকছে কিনা বা স্ট্রাইক জোনের বাইরে বলটা পড়ছে কিনা, ওই জিনিসটা হিসাব করতেছে আর কি। হ্যাঁ, ওই হিসাবটা যাতে আরো সঠিকভাবে, একুরেটলি আরো সঠিকভাবে যাতে হিসাব করতে পারে বা বুঝতে পারে যে স্ট্রাইক জোনের মধ্যে বল আছে নাকি বাইরে বলটা আছে, সেই জন্য ওরা কি করছে,
যে টাকাটা স্পেন্ড করছিল, ওইটা ওরা কি করতেছে যে খুবই আগ্রহ সহকারে দেখাচ্ছে যে ওরা জাস্টিফাই করার চেষ্টা করতেছে, ওরা বোঝাতে চাচ্ছে যে না, এটা যে আমরা টাকা পয়সা স্পেন্ড করছি, খরচ করেছি, এটা আসলে যৌক্তিক একটা কাজ আমরা করেছি, হ্যাঁ, মানে এটা পিছনে মানে যুক্তিসঙ্গত কাজ আমরা করেছি। ওকে। 30 নাম্বার হচ্ছে, দ্য 100 মাইল অ্যান আওয়ার ফাস্ট বল লেড টু এ মোর এক্সাইটিং স্টাইল অফ প্লে। আচ্ছা, তো দেখেন এখানে একটা বিষয় দেখেন যে 100 মাইল অফ অ্যান আওয়ার ফাস্ট বল। ফাস্ট বল বলতে কি, ওই যে আমাদের ক্রিকেটের মধ্যে যেরকম স্পিন বোলার আছে, যারা আস্তে আস্তে বোলিং করে বা স্পিন বোলিং করে তাদেরকে স্পিন বোলার বলা হয়, আবার যারা খুব দ্রুত বোলিং করে মিডিয়াম ফাস্ট বলেন বা ফাস্ট বোলার বলে, পেস বোলার বলে। তো এখানে বলতেছে যে ফাস্ট বলটা হচ্ছে কি 100 মাইল অ্যান আওয়ার, মানে ঘন্টায় প্রায় 100 মাইলে বলটা ছুড়ে মারতেছে, এত স্পিডে এত দ্রুতভাবে বলটা ছুড়ে মারতেছে। সেটা কি হইছে, লেড টু এ মোর এক্সাইটিং স্টাইল অফ প্লে। এটা কি হয়েছে, এই যে এত দ্রুত বলটা ছুড়ে মারতেছে, সেটা একটা এক্সাইটিং স্টাইল অফ প্লে, খেলার আসলে একটা উত্তেজনাময় একটা স্টাইল। হ্যাঁ, যেমন আমাদের ক্রিকেটের মধ্যে যেমন টি-20 আছে, টি-20টা আমরা মনে করি খুবই সময় কম সময়ের মধ্যে খুবই তাড়াতাড়ি চার ছক্কা মারতে হয়, হ্যাঁ, তো এটা খুবই এক্সাইটিং একটা স্টাইল। সিমিলারলি বেসবলের মধ্যে এরকম 100 মাইল পার আওয়ার, বা ধরেন আপনার এই ইয়ের মধ্যে আপনাকে 100 মাইলে যদি কেউ বলটা ছুড়ে মেরে, ওই খেলাটা খুব বেশি আর কি এক্সাইটিং ওরা মনে করতেছে। এখানে কি আসলে মনে করতেছে কিনা নাকি এটা বিপরীত, সেটা আমাদেরকে পেসেজ পড়ে দেখতে হবে। 31 নাম্বার বলতেছে, দ্য ডিফারিং প্রপোজালস ফর অল্টারেশনস টু দ্য বেসবল ব্যাট লেড টু ফিয়ার্স ডিবেট অন সোর্ডস টিম। আচ্ছা, তো সোর্ডস দেখেন একজন মানুষের নাম আছে। তো আমরা যখনই কোনো পার্সনের নাম দেখবো বা কোনো জায়গার নাম দেখবো, কোনো নাউন থাকবে, সেই নামগুলা কি করতে পারি আমরা, ইজিলি স্ক্যান করে বের করতে পারি, পেসেজ থেকে ইজিলি স্ক্যান করে দেখতে পারি যে কোথায় ওই ব্যক্তির কথা আছে। তখন সেই অংশটা পড়লেই আপনি আনসারটা খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, তো এখানে কি বলছে, দ্য ডিফারিং প্রপোজালস মানে ভিন্ন মতবাদ, কি হয়েছে কিসের ব্যাপারে, ফর অল্টারেশন। অল্টারেশন বলতে এখানে পরিবর্তন বোঝাচ্ছে, হ্যাঁ, অল্টারেশন বলতে পরিবর্তন বোঝাচ্ছে, টু দ্য বেসবল ব্যাট। আচ্ছা, বেসবল ব্যাট যে আছে, ওই যে খেলার যে ব্যাট যেটা আছে, ওইটা কি হয়েছে, ওইটা পরিবর্তন করতে চাচ্ছিল, লেট টু ফিয়ার্স ডিবেট। আচ্ছা, লেট টু ফিয়ার্স ডিবেট অন সোর্ডস টিম। তো সোর্ডসের যে টিম আছে না, ওরা কি করছে, যে একটা প্রপোজাল দিয়েছিল যে ওরা চাচ্ছে যে বেসবল ব্যাট যেটা আছে, ওইটা অল্টার করতে চাচ্ছিল আর কি, পরিবর্তন করতে চাচ্ছিল। এবং ওই বিষয়টা নিয়ে কি হয়েছে, ফিয়ার্স ডিবেট, মানে খুবই ওদের মধ্যে, মানে সোর্সের যে টিম যে আছে, টিমের মধ্যে কি হয়েছে, খুবই তর্ক বিতর্ক হয়েছিল। সোর্সের যে টিম যারা এই জিনিসটা ইয়ে করতে চাইছিল, একটা প্রপোজাল দিছে, একটা প্রস্তাব দিছে যে না, এই যে বেসবলের যে ব্যাট যেটা আছে সেটাকে একটু পরিবর্তন করা উচিত। সেই বিষয়টা নিয়ে ওরা কি করছে, ফিয়ার্স ডিবেট করছে, খুবই তর্ক বিতর্ক করছে। এখন আসলেই তর্ক বিতর্ক করছে কিনা সেটা দেখতে হবে। লাস্ট কোয়েশ্চন হচ্ছে, এবিএস মেক্স চেঞ্জেস টু দ্য শেপ অফ দ্য স্ট্রাইক জোন ফিজিবল। আচ্ছা, তো এবিএস কি করতেছে, এবিএস মেক্স চেঞ্জেস টু দ্য শেপ। আচ্ছা, দেখেন চেঞ্জেস টু দ্য শেপ, কিসের শেপটা, ওই যে স্ট্রাইক জোন, হ্যাঁ, এবং ওইটা কি হচ্ছে ফিজিবল। আচ্ছা, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আমি হাইলাইট করছি। তো এবিএস কি করতেছে, যে চেঞ্জেস টু দ্য শেপ, ওই যে স্ট্রাইক জোন যেটা আছে, হ্যাঁ, আমি আবার একটু ছবিটা শেয়ার করতেছি আপনার সাথে বুঝার স্বার্থে, দাঁড়ান কইগুলো, ওই যে স্ট্রাইক জোন যেটা আছে, হ্যাঁ, ওইটা কি করতে চাচ্ছে ওরা, ওই শেপটা এখন তো আমরা দেখলাম যে শেপটা আছে কি, চারকোনার মতো শেপটা আছে, ওইটা ধরেন ত্রিভুজ আকারও হতে পারে, গোলাকারও হতে পারে, হ্যাঁ। ওই শেপটা পরিবর্তন করার কি হয়েছে, যে স্ট্যাকজন ইজ ফিজিবল, মানে এটা সম্ভব। এবিএস যে মেশিন যেটা আছে, ওই যে রোবট যে আম্পায়ার যেটা আছে, সেটা কি করতে পারে, ওই শেপটা, চারকোনা শেপটাকে গোলাকারও করতে পারে, ত্রিভুজ আকার করতে পারে, বা যে কোনো হোয়াট এভার শেপে এটা করতে পারবে আর কি, হ্যাঁ। এই চেঞ্জেসটা, এই পরিবর্তন করা, শেপটা চেঞ্জ করা কি পসিবল, ফিজিবল মানে বোঝাচ্ছে পসিবল বা সম্ভব আর কি, স্ট্রাইক জোনের ইয়েটা, হ্যাঁ, ওকে। আচ্ছা, এইবার আসেন আমরা এখন আনসার ফাইন্ডিং এ যাই। আহ, তো দেখেন প্রথম কোশ্চেনটা কি ছিল, যে হোয়েন ডিজিজেস, তো দেখেন আমরা প্রথমে যে কাজটা করব, এই নামটা কোথায় আছে। একটা বিষয় মনে রাখেন, যেহেতু এই কোশ্চেনটা হচ্ছে কি এই প্যাসেজের সবার প্রথম কোশ্চেন, তো আমরা শুরুর দিকেই, অর্থাৎ প্যাসেজের শুরুর দিকেই আনসারগুলো পেয়ে যাব। তো হোয়েন ডিজিজেস ফার্স্ট ইউজড এবিএস, হি শেয়ার ডিসিশন মেকিং অ্যাবাউট স্ট্রাইকস উইথ ইট। আচ্ছা, তো ডিজিজেস কি আছে, কোথায় আছে, এবং এবিএসটা। তো দেখেন প্রথম ইয়ের মধ্যেই দেখেন, প্রথম প্যারাগ্রাফের মধ্যেই দেখেন, a few years ago, Fred DeJesus from Brooklyn, New York, became the first umpire in a minor league baseball game to use something called the automated ball strike system, ABS. আচ্ছা, সো এই যে পাইছেন কিনা এবিএস, এবিএসটা হচ্ছে কি অটোমেটেড বল স্ট্রাইক সিস্টেম, অফেন রিফার্ড টু এজ দ্য রোবো আম্পায়ার। হ্যাঁ, তো এবিএসটা কি, এবিএসটা হচ্ছে মূলত ওই রোবোটিক আম্পায়ার। তো রোবো আম্পায়ারটা হচ্ছে মূলত ওই এবিএসটা কি মূলত রোবোটিক আম্পায়ারটা বোঝাচ্ছে এখানে, হ্যাঁ। এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ আমরা অনেকবার এবিএস ওয়ার্ডটার সম্মুখীন হচ্ছি। তো এবিএস যতবারই দেখবেন ততবারই মনে করবেন যে রোবোটিক আম্পায়ার। আচ্ছা, তো ইউজ সামথিং কল দি অটোমেটেড বল স্ট্রাইক সিস্টেম। সো কি করছেন, যে ফ্রেড ডিজিউসেস, তো উনি হচ্ছেন কি, উনি হচ্ছেন একজন আম্পায়ার। তো উনি হচ্ছেন একজন আম্পায়ার, তো কি হয়েছে, নিউ ইয়র্ক বিকেম দ্য ফার্স্ট আম্পায়ার, তো উনি হচ্ছেন প্রথম আম্পায়ার যিনি কি হয়েছে, মাইনর লিগ বেসবল গেম, ছোটদের যে বেসবল গেম যেখানে আছে, সেখানে কি করছেন, টু ইউজ সামথিং কল্ড
তো উনি প্রথম ওই ছোটদের খেলার মধ্যে এই যে অটোমেটিক সিস্টেম বা এবি সিস্টেমটা ব্যবহার করেছিলেন বা রোবো এম্পায়ারটা ব্যবহার করেছিলেন। ইনস্টেড অফ মেকিং এনি জাজমেন্টস হিমসেলফ অ্যাবাউট এ স্ট্রাইক, diseases had decisions fed to him through an earpiece connected to a modified missile tracking system। আচ্ছা, এই লাইনটা ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন আমাদের আনসারটা আপনি পেয়ে যাবেন। সো এই লাইনটা সবাই একটু খেয়াল করেন, এই যে ব্লু চিহ্নের মধ্যে যে লাইনটা দেখতেছেন এই লাইনটা খেয়াল করেন, এবং আমার 27 নাম্বার সাইডে যে 27 নম্বর কোশ্চেনটা আছে সেটার সাথে ম্যাচ করার চেষ্টা করেন, এখানে আমাদের প্রথম আনসারটা পেয়ে যাবেন। তো বলতেছে কি যে ইনস্টেড অফ মেকিং এনি জাজমেন্টস হিমসেলফ অ্যাবাউট এ স্ট্রাইক, তো যখন ওই যে স্ট্রাইক হচ্ছে অর্থাৎ একটা প্লেয়ার যখন বলটা মিস করতেছে, হ্যাঁ, স্ট্রাইক হয়ে যাচ্ছে, এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে কি হয়েছে, হ্যাড ডিসিশনস ফেড টু হিম, উনি নিজে আসলে সিদ্ধান্ত না নিয়ে, জাজমেন্টস হিমসেলফ, উনি নিজে কি করতেছেন, সিদ্ধান্ত নিতেছেন না, না নিয়ে কি হয়েছে, বরং কি হয়েছে, ডিজিজেস হেড ডিসিশনস ফেড টু হিম, ওনার কাছে আসলে সিদ্ধান্তটা দেয়া হয়ে যেত, হ্যাঁ, ফেড টু হিম থ্রু অ্যান ইয়ারপিস, ওনার কানের মধ্যে ওই যে ধরেন ইয়ারফোন লাগানো থাকতো, যেটা কি হয়েছে কানেক্টেড টু এ মডিফাইড মিসাইল ট্রেকিং সিস্টেম। আচ্ছা, তো মূলত ওই যে মেশিন যেটা আছে, এবিএস যে মেশিন যেটা আছে, ওইটার মাধ্যমে কি হয়েছে যে ওনার কানের মাধ্যমে, কানের মধ্যে ইয়ারপিসটা লাগানো থাকতো, এবং ওইটা একটা সিদ্ধান্ত নিত যে ওই বলটা কি আসলে স্ট্রাইক জোনের মধ্যে পড়ছে কিনা, এবং ওইটা স্ট্রাইক হয়েছে নাকি স্ট্রাইক হয়েছে না। তো উনি আসলে নিজ থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারতেছেন না, হ্যাঁ, এখানে বলে দিছে কি যে ইনস্টেড অফ মেকিং এনি জাজমেন্টস হিমসেলফ অ্যাবাউট স্ট্রাইক, উনি নিজে কিন্তু সিদ্ধান্ত দিতে পারতেছেন না। মূলত কি করছে যে ডিসিশনস ফেড টু হিম থ্রু অ্যান ইয়ারপিস, উনি মূলত, ওনার কাছে মূলত সিদ্ধান্তটা আসলে দেওয়া হয়ে থাকতো, কোনো মানুষ এখানে কোনো সিদ্ধান্ত নিতেছে না, মূলত ওই মেশিনটা বা এবিএস মেশিনটা সিদ্ধান্ত দিয়ে দিতেছে। আর আমাদের কোশ্চেনে কি বলছিল যে হোয়েন ডিজিজ ফার্স্ট ইউজড এবিএস হি শেয়ার্ড ডিসিশন মেকিং অ্যাবাউট স্ট্রাইকস উইথ ইট, ইট দ্বারা এখানে এবিএস বলতেছে। সো উনি কি ওনার সিদ্ধান্তটা, উনি কি ওনার সিদ্ধান্ত ওই মেশিনের সাথে শেয়ার করছেন কিনা, আমরা এখানে দেখতেছি যে না, উনি কোনো সিদ্ধান্ত শেয়ার করেন নাই, বরঞ্চ ওই যে মেশিন যেটা ছিল ওইটা ওর সিদ্ধান্তটা ওনার কাছে দিয়ে দিয়েছে, এবং ওই সিদ্ধান্তটাই হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত আর কি, হ্যাঁ, ওই মেশিনের সিদ্ধান্তটাই হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত। তো এই কারণে যেহেতু আমরা দেখতেছি দুইটা বিপরীত জিনিস, এখানে বলছে যে উনি কোনো সিদ্ধান্ত নিজে নিজে নিতে পারেন নাই, আর এখানে বলছে যে উনি ওনার সিদ্ধান্ত শেয়ার করছেন, বাট আসলে তো শেয়ার করেন নাই, হ্যাঁ, উনি শেয়ার করেন না, বরঞ্চ দেখতেছি যে ওনার কাছে ফেড করা হয়েছে, ওনার কাছে দেয়া হয়েছে আসলে, হ্যাঁ, সিদ্ধান্তটা ওনার কাছে। এই যে এটা খেয়াল করবেন। আচ্ছা, এই ফেড টু হিম, এই এই ওয়ার্ডটা হচ্ছে মূলত আমাদের কি ওয়ার্ডটা, বা হ্যাঁ ইয়েটার সাথে আসলে আমরা ম্যাচ করতেছি। সো এখানে হচ্ছে কি বিপরীত জিনিস, ফেড টু হিম, এবং হ্যাঁ দেখলাম কি শেয়ার ডিসিশন মেকিং। তো আনসারটা হচ্ছে আসলে নো। ঠিক আছে, নো কেন সবাই বুঝতে পারছেন কিনা, কাইন্ডলি কেউ যদি না বুঝে থাকেন চার্টের মধ্যে বলে জানাবেন, যদি কেউ কোনো কোশ্চেন বুঝে না থাকেন, হ্যাঁ। আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন নো কেন হয়েছে, যেহেতু বিপরীত জিনিস দেখছি আমরা এখানে, এই কারণে। ওকে, সো এখন আসেন সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এমএলবি কনসিডার্ড ইট নেসেসারি। আচ্ছা, এখন চার্টে কি বলছে দেখি তো। আচ্ছা, আবার বোঝাচ্ছি আপনাদেরকে যারা বুঝেন নাই। সো দেখেন এখানে মূলত বলেছিল যে ডিজিজেস যিনি আছেন উনি তো একজন আম্পায়ার। ওই আম্পায়ার কি হয়েছে যে এই মেশিনটা যখন প্রথম ইউজ করছেন, এই এবিএস মেশিনটা, এবিএস মেশিনটা হচ্ছে একটা রোবোটিক আম্পায়ার। ওই রোবোটিক আম্পায়ারটা যখন উনি প্রথমবার ব্যবহার করছিলেন, তখন উনি কি করছেন যে উনি কি ওনার সিদ্ধান্তটা শেয়ার করছেন কিনা, ওই যে আউট দেওয়ার ক্ষেত্রে, আউট হওয়ার ক্ষেত্রে বা স্ট্রাইক হওয়ার ক্ষেত্রে ওনার সিদ্ধান্তটা উনি শেয়ার করছেন কিনা অ্যাবাউট স্ট্রাইকস উইথ ইট, ইট দ্বারা মূলত এখানে এবিএসটাকে বোঝাচ্ছে। তো এই এবিএস মেশিনের সাথে, রোবোটিক আম্পায়ারের সাথে উনি কি ওনার নিজের সিদ্ধান্ত দিয়ে ঘোষণা করছিলেন কিনা যে এটা স্ট্রাইক হয়েছে, হ্যাঁ, এটা কি এরকম করছিলেন কিনা। বাট আমরা দেখতেছি যে না, আসলে উনি কি হয়েছে যে ইনস্টেড অফ মেকিং এনি জাজমেন্টস হিমসেলফ অ্যাবাউট স্ট্রাইক, উনি নিজে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। এটার পরিবর্তে উনি নিজে নিজে কোনো সিদ্ধান্ত, জাজমেন্টস মানে কি সিদ্ধান্ত নেওয়া আর কি, হ্যাঁ, হিমসেলফ অ্যাবাউট এ স্ট্রাইক, তো স্ট্রাইকের ব্যাপারে উনি কোনো সিদ্ধান্ত নিজে নিজে নিতে পারেন নাই, বা ওনার কাছে আর কি জিনিসটা ছিল না, এমন ওনার কন্ট্রোলের মধ্যে ছিল না। বরঞ্চ কি হয়েছে, বরঞ্চ ডিজিজেস হ্যাড ডিসিশনস ফেড টু হিম থ্রু অ্যান ইয়ারপিস। তো ওনার কাছে কি হতো, সিদ্ধান্তগুলো আসলে দেয়া হতো আর কি, ওনার কাছে সিদ্ধান্তগুলো আসলে দিয়ে দেয়া হতো, যেটা আউট হয়েছে বা স্ট্রাইক হয়েছে কিনা, ওনার কানের মধ্যে যে ইয়ারফোন লাগানো থাকতো ওইটার মাধ্যমে, কানেক্টেড টু এ মডিফাইড মিসাইল ট্রেকিং সিস্টেম। ওনার কানের মধ্যে যে ইয়ারফোন যেটা লাগানো আছে ওইটার মাধ্যমে ওই মেশিনটা থেকে অর্থাৎ এবিএস থেকে একটা সিদ্ধান্ত চলে আসতো যে এটা হয়েছে আউট বা এটা হয়েছে স্ট্রাইক, হ্যাঁ, এরকম সিদ্ধান্ত চলে আসতো, তখন উনি সিদ্ধান্ত দিতেন। তো এখানে বলছিল যে উনি নিজে নিজে ওনার সিদ্ধান্তটা শেয়ার করতেন, বাট আমরা তো দেখেছি যে ওনার সিদ্ধান্ত শেয়ার করতে করার কোনো ইয়ে নাই এখানে, মূলত ওনার কাছে সিদ্ধান্তগুলো দেয়া হতো, মেশিনটা মূলত এখানে সিদ্ধান্ত নিতেছে, সিদ্ধান্ত কন্ট্রোল করতেছে কে, ওই এবিএস মেশিনটা এখানে কন্ট্রোল করতেছে, উনি কিন্তু কোনো সিদ্ধান্ত শেয়ার করতেছেন না, হ্যাঁ, ওর সাথে পরামর্শ করে, মেশিনের সাথে পরামর্শ করে উনি কোনো সিদ্ধান্ত নিতেছেন না, বরঞ্চ মেশিন যে সিদ্ধান্ত দিয়েছে ওটাই হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত আর কি। বুঝতে পারছেন? সো যেহেতু এখানে বিপরীত জিনিস দেখতেছি, হ্যাঁ, এখানে বলছে শেয়ার করছে, বা এখানে দেখতেছি না,
উনি কোনো সিদ্ধান্ত শেয়ার করেন নাই, বরঞ্চ ওনার কাছে একদম ডিরেক্টলি বলা হতো যে এটা আউট বা এটা স্ট্রাইক। হ্যাঁ, ফেড টু হিম এরকম বলা হতো। সেই কারণে বিপরীত জিনিস হওয়ার কারণে আনসারটা হয়েছে নো। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন এখন? বুঝছি, ওকে। আচ্ছা, তো জি ভাই। পরের কোশ্চেনটা দেখেন যে MLB considered it necessary to amend the size of the strike zone when criticisms were received from players. আচ্ছা, তো এখন দেখেন আমরা কি করব যে সাইজ অফ দ্য স্ট্রাইক জোন কোথায় আছে। হ্যাঁ, আমরা একটু প্যাসেজের মধ্যে দেখবো স্ট্রাইক জোন কোথায় লেখা আছে এবং প্লেয়ার্স এই লেখাটা কোথায় আছে, এবং এমএলবি। তো আবার কোশ্চেনটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে যে এমএলবি কনসিডার ইট নেসেসারি টু এমেন্ড দ্য সাইজ অফ দ্য স্ট্রাইক জোন। তো ওই যে সাদা যে একটা চতুর্ভুজ আকারের যে স্ট্রাইক জোন যেটা আছে, বক্স যেটা আছে, ওই স্ট্রাইক জোনটা কি হয়েছে ওরা সংশোধন করতে চাচ্ছিল। আমি আবার ছবিটা শেয়ার করি আপনাদের সাথে। ওই যে স্ট্রাইক জোন যেটা আছে, হ্যাঁ, ওইটা ওরা কি হয়েছে পরিবর্তন করতে চাচ্ছে বা একটা সিদ্ধান্ত নিয়েছে। এমএলবি বলতে ওই যে আহ, বড় প্রতিষ্ঠান যারা আর কি, হ্যাঁ, যারা এই খেলাগুলো অর্গানাইজ করে থাকে, তারা কি করতে চাচ্ছে যে এই যে সাদা বক্সের মধ্যে বা সাদা বক্সের যে একটা দাগ দেখতেছেন না, এই দাগটা সংশোধন করা হতে পারে, করা চাচ্ছে বড় করা অথবা ছোট করা। এটা সিদ্ধান্ত নিয়েছে বা প্রয়োজন মনে করেছে। কখন প্রয়োজন মনে করেছে? যখন প্লেয়ারদের কাছ থেকে কি হয়েছে, প্লেয়ারদের কাছ থেকে ক্রিটিসিজম পেয়েছে। প্লেয়াররা হয়তো অভিযোগ এনেছে যে এইটা আসলে একুরেট না, এটা আসলে সঠিক না, বা এটা আসলে একটু বড় করো বা এটাকে একটু ছোট করো। এরকম কোনো একটা অভিযোগ হয়তো ওরা আনছে যে স্ট্রাইক জোন যে এরিয়া যেটা আছে ওই এরিয়াটা একটু পরিবর্তন করো। হ্যাঁ, এবং ওইটা ওরা কি করছে, কনসিডার করছে, ওইটা ওরা আসলে আহ, সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ আমরা এটা সংশোধন করে থাকবো আর কি। মূলত যখন ওরা কি হয়েছে প্লেয়ারদের কাছ থেকে কমপ্লেন পেয়েছিল বা ক্রিটিসিজম পেয়েছিল, তখন ওরা সিদ্ধান্ত নিয়েছে যে স্ট্রাইক জোনটা আবার একটু সংশোধন করা দরকার। আচ্ছা, তো এখন আমরা কি করবো যে স্ট্রাইক জোনটা কোথায় আছে, যেহেতু স্ট্রাইক জোনটা হচ্ছে এখানে মেইন আপনার অংশ এবং প্লেয়াররা। হ্যাঁ, তো আপনি যদি দেখেন এই প্যারাগ্রাফের মধ্যে দেখেন, হ্যাঁ, এই প্যারাগ্রাফের মধ্যে দেখেন কি যে প্লেয়ার ওয়ার্ডটা আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি। সো প্লেয়ার যেহেতু আছে, দেখেন প্লেয়ারটা পাইছে এবং কি করতেছে, ওটা কমপ্লেন করতেছে অ্যাবাউট সাম স্ট্রেঞ্জ কলস ইন রেসপন্স এমএলবি ডিসাইডেড। তো এমএলবিটাও পাইছে, আমাদের এমএলবি নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, এতটুকু আপনারা একটু পড়ে দেখেন। হ্যাঁ, এই অংশটা যদি একটু পড়েন আপনারা, আবার চার্টের মধ্যে কে কি বলতেছেন একটু দেখতেছি জানেন। সেকেন্ড প্যারাতে আছে স্ট্রাইক, সেকেন্ড প্যারা 3 নম্বর লাইনে স্ট্রাইক আছে। হ্যাঁ, স্ট্রাইক আছে, বাট আমরা দেখতেছি কি মূলত স্ট্রাইক জোনটা এক্স্যাক্টলি স্ট্রাইক জোন এবং প্লেয়ার্স, ওই যে আমরা এখানে প্লেয়ার্সও পেয়েছিলাম না, আমরা এখানে প্লেয়ার্স পেয়েছি। এখানে বোধহয় আমরা এক্স্যাক্টলি আসলে প্লেয়ার্সটাও পাই না, আমরা এখানে জোন পাইছি, ঠিক আছে, স্ট্রাইক জোনটাও পাইছি। বাট ধরেন আমরা আমাদের মেইনটা ছিল কি, যে প্লেয়ার্সটাও কোথায় বলতেছে। এখানে দেখতেছি আমাদের স্ট্রাইক জোনটা ছিল, বাট এখানে কি করছে, স্ট্রাইক জোনটা বর্ণনা করছে যে ওই যে দেখেন স্ট্রাইক জোন হচ্ছে কি এন ইমাজিনারি জোন অ্যাবাউট 17 inches ওয়াইড, স্ট্রেচিং ফ্রম দ্য ব্যাটার্স নিজ টু দ্য মিডল অফ হিজ চেস্ট। তো আমি আপনাদেরকে যা বুঝাচ্ছিলাম, ওই যে একজন খেলোয়াড়ের বা ব্যাটার যে আছে, ব্যাটারের হাঁটু থেকে তার বুক পর্যন্ত ওই স্ট্রাইক জোনটা হিসাব করা হয়ে থাকে আর কি। এখানে মূলত স্ট্রাইক জোনে বর্ণনা করতেছে, বাট আমরা দেখতেছিলাম কি কোশ্চেনের মধ্যে ছিল যে প্লেয়াররা এই স্ট্রাইক জোন নিয়ে অভিযোগ তুলছে বা ক্রিটিসাইজ করছে, এবং ওই ক্রিটিসিজমটা এমএলবি কি করছে, সিদ্ধান্ত নিয়েছে যে না ঠিক আছে, যেহেতু ওরা অভিযোগ করতেছে তাহলে আমাদের স্ট্রাইক জোনটা এমেন্ড করতে হবে। এমেন্ড করা মানে কি, সংশোধন করতে হবে। এই জিনিসটা বুঝাচ্ছে আর কি। তো এখানে যদি দেখেন বলতেছে যে প্লেয়ার্স কমপ্লেন, তো কমপ্লেনটা হচ্ছে কি ক্রিটিসিজম। হ্যাঁ, প্লেয়ার্স কমপ্লেন। আচ্ছা, এটা হাইলাইট করতে পারতেছি না, আচ্ছা যাই হোক। তো এখানে দেখেন ওই যে কমপ্লেন ওয়ার্ড যেটা আছে, ও কমপ্লেনটা হচ্ছে কি ক্রিটিসিজমের সাথে আপনার মানে ইয়ে হতেছে, সিমিলার একটা ওয়ার্ড কিন্তু। হ্যাঁ, কমপ্লেন করা মানে কি অভিযোগ করা, ক্রিটিসিজম মানে কি কোনো কিছু নিয়ে এরকম ক্রিটিসাইজ করা বা অভিযোগ করা। হ্যাঁ, তো এখানে বলতেছে এতটুকু আমরা আপনারা একটু পড়েন, পড়লেই বুঝতে পারবেন। প্লেয়ার্স কমপ্লেন অ্যাবাউট সাম স্ট্রেঞ্জ গোলস, যখন অদ্ভুত কিছু সিদ্ধান্ত দেয়া হতো। হ্যাঁ, ধরেন এটা হতো আউট না বা এটা হতো স্ট্রাইক না, কিন্তু স্টিল ওরা স্ট্রাইক বলতেছে। হ্যাঁ, ইন রেসপন্স, যখন প্লেয়াররা এই যে কমপ্লেন করছে, অভিযোগ তুলছে, এর রেসপন্সে প্লেয়ারদের যে রেসপন্স, প্লেয়ারদের যে কমপ্লেন যেটা অভিযোগ যেটা ছিল, এটা রেসপন্সে এমএলবি কি করছে, এমএলবি একটা ডিসাইডেড, এই যে ডিসাইডেড আছে না, ডিসাইডেডটা হচ্ছে কি কনসিডার্ড। কনসিডারের সাথে ডিসাইডেড ওয়ার্ডটা আপনার কি বলে এখানে প্যারাফ্রেজ করে বসাইছে আর কি। সো এমএলবি কি করছে, একটা সিদ্ধান্ত নিয়েছে যে টু টুইক দ্য ডাইমেনশনস অফ দ্য জোন। আচ্ছা, টুইক করা, টুইক মানে কি, টুইক মানে হচ্ছে সংশোধন করা। হ্যাঁ, আবার আর কি এটাকে ঠিকঠাক করা আর কি, টুইক করা। তো টুইক করাটা হচ্ছে মূলত আপনার এমেন্ডের সাথে এখানে মিলতেছে। কোন জিনিসটা টুইক করতে চাচ্ছে, দ্য ডাইমেনশনস অফ দ্য জোন এন্ড দ্য ফলোয়িং ইয়ার দ্য কনসেনসাস ওয়াজ দ্যাট এবিএস ইজ প্রফাউন্ডলি কনসিস্টেন্ট। আচ্ছা, তো এখানে খেয়াল করেন যে যখন তারা কি হয়েছে, যে তারা কমপ্লেন পাইছে, প্লেয়ারদের কাছ থেকে তারা যখন কমপ্লেন পাইছে অনেক অদ্ভুত কল, যখন প্লেয়াররা মূলত কি করছে যে বিভিন্ন ধরনের অদ্ভুত কল যেগুলো আসলে স্ট্রাইক হওয়া উচিত ছিল না, ওইগুলো স্ট্রাইক বলতেছে। স্ট্রাইক হওয়া মানে কি, যে আউট হওয়া আর কি। তো
ওগুলাও মেশিন ওই এবিএসটা সিদ্ধান্ত দিতেছিল যে এটা আউট, বাট আসলে হয়তো এটা আউট না, বা হয়তো এত নিখুঁতভাবে আউটটা ধরতেছিল আর কি, হয়তো খালি চোখে এটা আপনি আউট বুঝতে পারতেছেন না। আচ্ছা, সো এটা রেসপন্সে এমএলবি কি করছে, একটা সিদ্ধান্ত নিয়েছে যে ওই যে স্ট্রাইক জোনের যে ডাইমেনশন, যে পরিধি যেটা আছে, পরিধি বা সীমাবদ্ধতা যেটা আছে, ওইটাকে ওরা কি করবে, টুইক করবে, আর একটু সংশোধন করবে, হয়তো একটু বড় করবে বা ছোট করবে, এরকম কোনো কিছু। এন্ড দ্য ফলোইং ইয়ার দ্য কনসেনসাস ওয়াজ দ্যাট এবিএস ইজ প্রফাউন্ডলি কনসিস্টেন্ট। এবং একই বছরে দেখা গেছে কি যে কনসেনসাস মানে কি, সবাই একটা ঐকমত্য পোষণ করছে যে ওয়াজ দ্যাট এবিএস ইজ প্রোফাউন্ডলি কনসিস্টেন্ট। এবিএস মেশিনটা খুবই ধারাবাহিক, বুঝছেন? ওকে যদি আপনি ওই যে একটা দিক নির্দেশনা দিয়ে দেন, আমি আবার ছবিটা শেয়ার করি আপনাদের বোঝার স্বার্থে, যে ওকে ওই মেশিনটাকে মূলত বোঝানো হয়েছে যে এই যে দাগ আছে, এই যে সাদা পরিসীমাটা আছে, এর মধ্যে যদি বলটা থাকে এবং ব্যাটার যদি বলটা মিস করে, তাহলে সেটা হচ্ছে কি স্ট্রাইক। তখন যদি দেখেন এই যে একদম ধরেন একদম লাইনের সাথে লেগে আছে, ধরেন বলটা একদম লাইনের সাথে লেগে আহ, তারপর বলটা গেছে আর কি, হ্যাঁ, এবং ব্যাটার সেটা মিস করার কারণে সেটা স্ট্রাইক ধরা হয়েছে। কিন্তু যেহেতু একদম লাইনের মধ্যে বা মাঝামাঝি লেগেছিল বলটা, সেটা কিন্তু খালি চোখে আপনি বুঝতে পারতেছেন না। হ্যাঁ, এরকম নিখুঁত কিছু সিদ্ধান্ত আপনার ওই মেশিনটা নিয়ে থাকে। এইটা, এই বিষয়ে সবাই কি হয়েছে, সহমত পোষণ করছে যে প্রফাউন্ডলি কনসিস্টেন্ট, ও যে ধারাবাহিকভাবে মানে খুবই ভালো সিদ্ধান্ত নিয়ে থাকে, এটার ব্যাপারে সবাই সহমত পোষণ করছে। আচ্ছা, তো মূলত কি হয়েছে, আমরা যদি এই লাইনটা অ্যাডজাস্ট করি, যে ওরা মূলত সিদ্ধান্তটা নিয়েছে তখন যখন প্লেয়ারদের কাছ থেকে ওরা কমপ্লেন পেয়েছিল, অভিযোগ পাওয়ার পরে তারা ওই স্ট্রাইক জোনটা, সীমাটা, পরিধিটা ইয়ে করা, চেঞ্জ করা, টুইক করা বা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছিল। সো যেহেতু আমরা কি করছি, যেখানে দেখতেছি যে সঠিক আমাদের ইয়েটার সাথে ম্যাচ করতেছে, আনসারটা হচ্ছে ইয়েস। হ্যাঁ, তারা কিন্তু আসলেই ওই প্লেয়ারদের কাছ থেকে যখন ক্রিটিসিজম পেয়েছিল বা অভিযোগ পেয়েছিল, তারপর তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, আচ্ছা, আমরা স্ট্রাইক জোনের যে এরিয়া যেটা আছে, সাইজ, হ্যাঁ, এখানে সাইজটা মূলত কি, সাইজটা হচ্ছে মূলত ডাইমেনশন, ডাইমেনশনটা হচ্ছে কি সাইজের সাথে তুলনা করতেছে। হ্যাঁ, এই জিনিসটা বুঝাইছে। বুঝতে পারছেন কিনা, না বুঝলে বলেন, আবার বুঝাই বলবো, বাট আই থিঙ্ক এটা বুঝতে পারার কথা। আচ্ছা, 29 নাম্বারটা দেখেন এখন, যে এমএলবি ইজ কিন টু জাস্টিফাই দ্য মানি স্পেন্ট অন ইমপ্রুভিং দি একুরেসি অফ এ বিএসএস ক্যালকুলেশনস। আচ্ছা, তখন টাকা পয়সার কথা বলতেছে, যে এমএলবি কি হইছে, ইজ কিন টু জাস্টিফাই দ্য মানি স্পেন্ট অন ইমপ্রুভিং দি একুরেসি অফ এবিএসএস ক্যালকুলেশন। যে এবিএস এর যে ক্যালকুলেশনটা, ওই যে ওই সাদা বক্সের মধ্যে বলটা যাচ্ছে নাকি সাদা বক্সের বাইরে বলটা যাচ্ছে, এই ক্যালকুলেশনটা, এই হিসাব নিকাশটা সঠিকভাবে, একুরেটলি বা একুরেসি, হ্যাঁ, সঠিকভাবে ওই মেশিনটা করতে পারতেছে কিনা, এটা ইমপ্রুভ করার ক্ষেত্রে, এই সিদ্ধান্তটা ইমপ্রুভ করার ক্ষেত্রে, বা এই সিস্টেমটা বা এই টেকনোলজিটা ইমপ্রুভ করার ক্ষেত্রে ওরা আরো টাকা পয়সা ইয়ে করছিল আর কি, ঢাল ছিল। এবং এই টাকা পয়সাটা ওরা বলতেছে কি, যে ওরা অনেক আগ্রহ সহকারে বলতেছে যে না, এটা জাস্টিফাইড, মানে এটা মানে সঠিক ছিল, এই যে এই ক্ষেত্রে যে ওরা টাকা পয়সা ব্যয় করছে, এটা আসলে সঠিক একটা সিদ্ধান্ত ছিল। এখন দেখি তো, এরপরেই থাকার কথা, ধরেন এখন সিরিয়াল বাই সিরিয়াল আনসারগুলো থাকার কথা, যে আচ্ছা, পরের লাইনটাই দেখেন, যে এমএলবি সেজ দ্য ডিভাইস ইজ নিয়ার পারফেক্ট, প্রিসাইজ টু উইদিন ফ্র্যাকশনস অফ এন ইঞ্চ। আচ্ছা, তো এমএলবিরা বলতেছে যে এই যে মেশিনটা বলা যায় নিয়ার পারফেক্ট, মানে একদম অলমোস্ট আর কি পারফেক্ট আর কি, একদম নিখুঁত বলা যায়, প্রিসাইজ খুবই নির্দিষ্ট, টু উইথিন ফ্র্যাকশনস অফ অ্যান ইঞ্চ, মানে একদম 1 ইঞ্চির জন্য যদি আপনার এদিক সেদিক হয়ে থাকে, সেটাও পারফেক্টলি সিদ্ধান্ত নিতে পারতেছে ওই মেশিনটা। মানে হিউম্যান রোবটটা, বা সরি, হিউম্যান রোবট বলতেছে, যে রোবট আম্পায়ার যেটা আছে বা এবিএস যেটা আছে, সেটা খুবই নিখুঁতভাবে সিদ্ধান্ত নিতে পারতেছে। ইট উইল রিডিউস কন্ট্রোভার্সি ইন দ্য গেম অ্যান্ড বি গুড ফর দ্য গেম। এর মাধ্যমে আসলে আপনার কন্ট্রোভার্সি, খেলার মধ্যে যে তর্ক বিতর্ক হয়ে থাকে, সেগুলো আরো কমিয়ে ফেলবে, সেইজ রব ম্যানফ্রেড, হু ইজ কমিশনার ফর এমএলবি। আচ্ছা, তো উনি বলতেছেন যে এটা আরো তর্ক বিতর্ক কমিয়ে ফেলবে খেলার মধ্যে যেগুলো হয়ে থাকে আর কি। বাট দ্য কোয়েশ্চন ইজ ওয়েদার কন্ট্রোভার্সি ইজ ওয়ার্থ রিডিউসিং অর ওয়েদার ইট ইজ দি সাইন অফ এ হিউম্যান হ্যান্ড। আচ্ছা, তো এখন আমরা মূল যে বিষয় দেখতেছিলাম, যে টাকা পয়সার কথা, এখানে ওই টাকা পয়সার কথা তো ভাই কোথাও বলতেছে না। আহ, এবং একটা জিনিস মনে রাখেন, যেহেতু আপনি ওই যে 28 নম্বর কোশ্চেনটা এখানে পাইছেন, হ্যাঁ, তাইলে 29 নম্বর কোশ্চেন কিন্তু এমন হবে না যে এখন পিছনে চলে যাবে, মানে 29 নম্বর কোশ্চেন কিন্তু আপনি এখানে পাবেন না, এই দুইটা প্যারাগ্রাফের মধ্যে আর কোনো কোশ্চেন পাবেন না, যেহেতু আপনি 28 নাম্বারটা, 20 নাম্বারটা আমরা পাইছি এখানে আনসারটা, তাহলে 29 নাম্বার আনসারটা থাকবে এর পরে। সবসময় কিন্তু সিরিয়াল, ওই যে বললাম না, সিরিয়াল বাই সিরিয়াল আনসারটা থাকবে, এর উপরে কিন্তু আনসারটা থাকবে না। সো নিচের দিকে এখন যদি আমরা একটু টাকা পয়সার ব্যাপার যদি একটু খুঁজি, এখানে তো টাকা পয়সা নিয়ে কোথাও কোনো ইনফরমেশন আমরা দেখতে পারতেছি না। আচ্ছা, একটা কাজ করি আমরা, একটা কাজ কি করবো, ওই যে নেক্সট যে কোশ্চেন যেটা আছে, ওইটার কিওয়ার্ডস গুলো একটু মাইন্ডে রাখি, যদি ওইটা কিওয়ার্ডস পেয়ে যাই, ধরেন 30 নাম্বার কিওয়ার্ড আমরা পেয়ে গেছি, এবং আমরা 29 নাম্বারে কোনো তথ্য বা ইনফরমেশন পাই নাই, সেক্ষেত্রে বুঝতে হবে যে এইটা আনসারটা আসলে নোট গিভেন। আচ্ছা, 30 নাম্বার ছিল
দ্য 100 মাইল অ্যান আওয়ার ফাস্ট বল লেড টু এ মোর এক্সাইটিং স্টাইল অফ প্লে। আচ্ছা, তো এখান থেকে কিওয়ার্ডটা যদি দেখেন 100 মাইল অ্যান আওয়ার ফাস্ট বল, এইটা যদি দেখেন 100 মাইল অ্যান আওয়ার ফাস্ট বল, হ্যাঁ। আচ্ছা, ওই যে 100 মাইল আওয়ার ফাস্ট বল এখানে এখানে আচ্ছা, তাইলে এখানে হচ্ছে আপনার 30 নাম্বার কোশ্চেনের আনসারটা আমরা পাবো। 29টা হচ্ছে এর আগে। তাইলে এতটুকু আগ পর্যন্ত ধরেন। আচ্ছা, তাহলে এই প্যারাগ্রাফটা যদি পড়ে দেখি আমরা, এখানে মানি মেটার কিছু আছে? না, না, না। আচ্ছা, সো এখানেও দেখেন কোনো টাকা পয়সা কথা বলতেছে না, বা ওরা যে ইমপ্রুভমেন্ট করবে ওই যে এবিএসটাকে আমরা যদি কুইকলি স্ক্যান করে থাকি, যে কোথায় আসলে এবিএস নিয়ে কথা বলতেছে। এমএলবি, এমএলবি যে সংস্থা বা অর্গানাইজেশন যেটা আছে, ওরা ওই এবিএস মেশিনটাকে নিয়ে কোথায় কথা বলতেছে, এবং মূলত কি হচ্ছে যে এবিএসটাকে ইমপ্রুভ করার ক্ষেত্রে যে টাকা পয়সাটা ওরা খরচ করছে, ওই বিষয়টা নিয়ে কোথায় কথা বলতেছে। তো এখানে তো আর এবিএস, এটা এবিএস যদি এই ইয়েতে আছে, বা এখানে এবিএসটা আছে, বাট এখানে টাকা পয়সার কথা তো বলতেছে না, বা এখানে যে এটাকে ইমপ্রুভ করার কথা, এটাকে যে আরো উন্নত করা, ডেভেলপ করা, হ্যাঁ, এই কথাটাও আমরা পাচ্ছি না। সো যেহেতু আমরা ওই যে এই যে এখানে কিওয়ার্ড যেগুলো ছিল, ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেগুলো ছিল, সেগুলো যেহেতু একটাও পাচ্ছি না আমরা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই আনসারটা নট গিভেন। যেহেতু আমরা ওই যে ওই আনসার মানে পরের কোয়েশ্চেনের আনসার কিন্তু চলে আসছি, বাট এর আগ পর্যন্ত কোনো টাকা পয়সার ব্যাপার কিছু দেখতেছি না, বা এমন কোনো সিদ্ধান্ত দেখতে পারতেছি না যে এমএলবি কি করছে, যে ওরা ওই যে এবিএস কে ইমপ্রুভ করার জন্য টাকা পয়সা ঢালছে। এখানে কিন্তু কোনো তথ্য দেখা যাচ্ছে না। ঠিক আছে, সো আনসারটা হবে আসলে নট গিভেন, যেহেতু কোনো ইনফরমেশন এখানে মেনশন করে নাই। আচ্ছা, তারপর দেখেন দ্য 100, আচ্ছা এরপর কোশ্চেনটা দেখেন যে কি হয়েছিল, যে 100 মাইল অ্যান আওয়ার ফাস্ট বল লেড টু এ মোর এক্সাইটিং স্টাইল অফ প্লে। আচ্ছা, এখানে দেখি আমরা যে এখানে পাইছি, লাইনটা শুরু হয়েছে কোথা থেকে? আচ্ছা, এখান থেকে। দিস টাইপ অফ বেসবল এসেনশিয়ালি হ্যাজেন্ট এক্সিস্টেড সিন্স the 1960s when the 100 mile an hour fastball, which is difficult to hit and control, entered the game. It flattened the game into strikeouts, walks, and home runs. এটা আচ্ছা, তো এখান দেখেন মেইন কোশ্চেনে কি বুঝাইছে। এই যে 100 মাইল অ্যান আওয়ার ফাস্টবল যেটা আছে, এই যে স্টাইলটা মানে এত দ্রুত, মানে আপনার ঘন্টায় উম, প্রায় 100 মাইলের বলটা ছুড়ে মারতেছে। এই খেলাটা হচ্ছে কি খুবই এক্সাইটিং, খুবই উত্তেজনাময় একটা খেলা। হ্যাঁ, এটা বুঝাচ্ছে আর কি। হ্যাঁ, তো এখন কি আসলে এই খেলাটা খুবই উত্তেজনাময় কিনা, এটা আমাদেরকে দেখতে হবে, এটা কি খুবই এক্সাইটিং বা খুবই এনজয়েবল কিনা এই ফর্মের খেলাটা। তো আমরা যদি আসলে একটু শুরু থেকে এখন পড়ে থাকি, তাহলে আমরা কনটেক্সটটা একটু বুঝতে সুবিধা হবে। তো দেখেন বলতেছে, দি এক্সিকিউটিভ টাস্ক উইথ রানিং দি এক্সপেরিমেন্ট ফর এমএলবি ইজ মর্গেন সোর্ড। আচ্ছা, তো সোর্ডের কথা তো পাইছিলাম এখানে, পরে কোশ্চেনে ছিল, যাই হোক। তো মর্গেন সোর্ড কি হইছেন, একজন দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি, ওনাকে কি হইছে, রানিং দি এক্সপেরিমেন্ট ফর এমএলবি। সো এমএলবির জন্য উনি মূলত পরীক্ষা নিরীক্ষা করতেছিলেন। হু ইজ ইন চার্জ অফ বেসবল অপারেশন, তো উনি মূলত এই বেসবল খেলার মধ্যে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতেছিলেন আর কি, এবিএস মেশিনটা নিয়ে। সো অ্যাকর্ডিং টু সোড, এবিএস ওয়াজ পার্ট অফ এ লার্জার প্রজেক্ট টু মেক বেসবল মোর এক্সাইটিং সিন্স। আচ্ছা, এই যে পাইছি দেখেন, অ্যাকর্ডিং টু সোট, সোট বলতেছেন কি যে এবিএস ওয়াজ পার্ট অফ এ লার্জার প্রজেক্ট টু মেক বেসবল মোর এক্সাইটিং। এক্সাইটিং ওয়ার্ডটা আমরা এখানে পাইছি, হ্যাঁ। সিন্স এক্সিকিউটিভস আর টেরিফাইড অফ লুজিং ইয়াঙ্গার ফ্যান্স, হ্যাঁ, ইয়াঙ্গার ফ্যান্স as has been case with the horse racing and boxing. He explains how they began the process by asking fans what versions of baseball they found মোস্ট এক্সাইটিং। আচ্ছা, এই অংশটা একটু পড়ে দেখেন আপনারা, যে এতটুকু একটু পড়েন, এবং হি এক্সপ্লেন্স হাউ দে বিগিন দ্য প্রসেস বাই আস্কিং ফ্যান্স হোয়াট ভার্সন অফ দি বেসবল দে ফাউন্ড মোস্ট এক্সাইটিং। আচ্ছা, the results showed that everyone wanted more action, more hits, more defense, more base running. This type of baseball essentially hasn't existed since. আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের মেইন আনসারটা হচ্ছে এখান থেকে এতটুকুর মধ্যে আছে মেইন আনসারটা, হ্যাঁ। সো আমরা যদি এখন এতটুকু একটু পড়ে দেখি, তো বলতেছে, তো উনি মূলত গবেষণা করতেছিলেন ওই যে মর্গেন সোর্ড যিনি আছেন, উনি মূলত, আচ্ছা মর্গেন সোর্ডকে হাইলাইট করে রাখি যেহেতু অন্য কোয়েশ্চেন আনসারে আমরা ওনাকে পাবো। তো মর্গেন সোর্ড মূলত ইয়ে করতেছিলেন, গবেষণা করে দেখতেছিলেন যে কোন ফর্মের খেলাটা খুবই আনন্দদায়ক, কোন ফর্মের খেলাটা খুবই এক্সাইটিং আর কি। হ্যাঁ, ধরেন ওই যে ক্রিকেটে যেরকম আছে না, যে টেস্ট হচ্ছে অনেক দীর্ঘ সময় লাগে খেলতে, বা যেহেতু বেশি সময় একটু বোরিং লাগে। টি-20 হচ্ছে মাত্র 20 ওভারের খেলা, তো তাড়াহুড়া করে খেলা, 4 ছক্কা মারা খুবই এক্সাইটিং থাকে, খুবই উত্তেজনাময় থাকে। সিমিলারলি বেসবলের মধ্যে কোন ভার্সনটা আসলে খুবই এক্সাইটিং, খুবই জনপ্রিয়, বা ধরেন সবাই এনজয় করে, হ্যাঁ, এটা উনি দেখতে চাচ্ছেন। সো দ্য রেজাল্ট, তো উনি গবেষণা করে কি দেখলেন, যে উনি রেজাল্টটা কি দেখছেন। দ্য রেজাল্ট শোজ, দ্য রেজাল্টস শোড দ্যাট এভরিওয়ান ওয়ান্টেড মোর অ্যাকশন। সবাই চাচ্ছিল যে আরো বেশি অ্যাকশন যাতে হয়, মোর হিটস যাতে আরো বেশি ছক্কা হয় বা এরকম কিছু, মোর ডিফেন্স আরো যাতে একটু ডিফেন্স করে খেলে মানুষ, বা মোর বেজ রানিং বলতে কি, যে দৌড়ে রান নেয় আর কি। দিস টাইপ অফ বেসবল এসেন্সিয়ালি হ্যাজেন্ট এক্সিস্টেড সিন্স দ্য 1960s। কিন্তু এই ধরনের খেলাটা, এই যে মানুষ যেরকম খেলা চাচ্ছে, হ্যাঁ, এক্সাইটিং খেলা যেরকম চাচ্ছে মানুষ, এই ধরনের খেলাটা
1960 সাল পর্যন্ত আর কি ছিল। হ্যাঁ, এসেনশিয়ালি হ্যাজন্ট এক্সিস্টেড সিন্স দ্য 1960। 1960 সাল পর্যন্ত এরকম আসলে উত্তেজনাময় পূর্ব মানে ইয়ে খেলাটা দেখা যেত আর কি, খুবই উত্তেজনাময় খেলা দেখা যেত 1960 সাল পর্যন্ত। When the 100 mile an hour fastball, which is difficult to hit and control, enter the game. তারপর বলতেছে কি, যখন আপনার কি হয়েছে, এই যে 100 মাইল এন আওয়ার, এই যে ঘন্টায় 100 মাইলে বল ছুড়ে মারা, এত তাড়াতাড়ি যে বল ছুড়ে মারতেছে, এই খেলাটা যখন শুরু হলো, তখন কি হয়েছে, হুইচ ইজ ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, টু হিট অ্যান্ড কন্ট্রোল। তো এত দ্রুত যখন বল ছুড়ে মারতেছে, তখন আসলে বলটাকে মারা বা ছক্কা মারা এগুলো আসলে খুবই কঠিন বা কন্ট্রোল করা খুবই কঠিন। তো যখন শুরু হলো, তখন কি হয়েছে, ইট ফ্ল্যাটেন দ্য গেম ইন্টু স্ট্রাইকআউটস, ওয়াকস এন্ড হোম রানস, এ টাইপ অফ প্লে লেকিং মাচ অ্যাকশন। তো দেখেন, এই যে যখন এই ধরনের খেলা যখন শুরু হয়েছে, এন্টার দ্য গেম, হ্যাঁ, যখন শুরু হয়েছে এই ধরনের খেলাটা, এই ধরনের টাইপ বা স্টাইলটা যখন খেলা শুরু হয়েছে, তখন কি হয়েছে, ইট ফ্ল্যাটেন দ্য গেম, গেমটাকে আসলে একদম মানে নর্মাল করে ফেলছে বা একদম আসলে বোরিং করে ফেলছে। ইট ফ্ল্যাটেন দ্য গেম, যেখানে কি হয়েছে, লেকিং মাচ অ্যাকশন। লাস্টের লাইনটা দেখেন, লেকিং মাচ অ্যাকশন, খুব একটা বেশি অ্যাকশন নাই, খুব একটা বেশি আনন্দদায়ক কোনো মুহূর্ত আসলে এখানে নাই। খুবই ফ্ল্যাটেন হয়ে গেছে, কারণ মানুষজন কি হয়েছে, মানুষজন আসলে এত জোরে বল আসতেছে, ওরা দেখতেই পারতেছে না বা ওরা ঠিক মতো বল বেটে লাগাতেই পারতেছে না। হ্যাঁ, মানে খুব একটা চার ছক্কা হচ্ছে না, এরকম আর কি, খুব একটা এনজয়মেন্ট নাই, এক্সাইটিং নাই। সো আমরা যা বুঝতে পারলাম যে 100 মাইল এন আওয়ার ফাস্টবল গেম যেটা আছে, এটা আসলে একটু বোরিং হয়ে যাচ্ছিল। হ্যাঁ, যেহেতু খুবই খেলাটা কঠিন, কঠিন হওয়ার কারণে একটু বোরিং হয়ে যাচ্ছিল। কিন্তু মানুষজন চাচ্ছিল কি, যে আগের মতো 1960 সালের মধ্যে যেরকম আসলে খুবই টান টান উত্তেজনাময় অবস্থা হতো আর কি। হ্যাঁ, যে আপনার ওই যে অ্যাকশন ছিল, অনেক মোর হিটস, আরো অনেক ছক্কা মারতেছে, মোর ডিফেন্স ছিল, মোর বেজ রানিং, আরো অনেক অনেক ধরনের জিনিস ছিল, সেগুলো হচ্ছে 1960 সাল পর্যন্ত ছিল। বাট 1960 সালের পরে এই ধরনের খেলাটা যখন শুরু হয়েছে, তখন আসলে দেখা গেছে কি, যে আসলে একটু লেকিং মাচ অ্যাকশন, খুব বেশি আপনার অ্যাকশন দেখতে পারতেছে না, বা ফ্ল্যাটেন হয়ে গেছে খেলাটা, আসলে একদম একঘেয়ে হয়ে গেছে আর কি বলতে পারেন। আমাদের কোশ্চেনে ছিল, দ্য 100 মাইল এন আওয়ার ফাস্টবল লেড টু মোর এক্সাইটিং স্টাইল অফ প্লে। আমরা দেখলাম কি, যে আসলে এই খেলাটা মোর এক্সাইটিং না, এটা আসলে আপনার এক্সাইটিংটা ঘাটতি, আহ ঘাটতি দেখা গেছিল। এই খেলার মধ্যে কিন্তু ঘাটতি আছে, যে লেকিং মাচ অ্যাকশন, আপনার এই খেলার মধ্যে খুব একটা বেশি অ্যাকশন নাই। হ্যাঁ, খুব বেশি টান টান উত্তেজনা নাই, খুব বেশি চার ছক্কা মারা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের আনসারটা হবে কি, নো। যেহেতু বিপরীত জিনিস দেখলাম, যে কোশ্চেনে বলতেছিল যে খুবই এক্সাইটিং এই খেলাটা হচ্ছে কি, বা এই ধরনের স্টাইলের খেলাটা খুবই এক্সাইটিং, কোশ্চেনে বলছে। বাট আমরা পেসেজে দেখলাম যে না, আসলে খুব এক্সাইটিং না, সেটা আসলে দেখা যাচ্ছে কি, লেকিং মাচ অ্যাকশন, খুবই ফ্ল্যাটেন হয়ে গেছে। মানুষজন আসলে খুব একটা পছন্দ করতেছে না, কারণ যেহেতু দ্রুত বল আসতেছে, খুব বেশি চার ছক্কা হচ্ছে না, তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে মানুষ, হ্যাঁ, স্ট্রাইক আউট হয়ে যাচ্ছে। এইসব কারণে এই খেলাটা আসলে ওরকম মানে মজা লাগতেছিল নাকি, এক্সাইটিং লাগতেছে না। ওকে, যেহেতু বিপরীত জিনিস দেখলাম, আনসারটা হয়েছে নো। ওকে, 31 নাম্বার দেখেন, দ্য ডিফারিং প্রপোজালস ফর অল্টারেশনস টু দ্য বেসবল ব্যাট লেড টু ফিয়ার্স ডিবেট অন সোর্ডস টিম। ওকে, এখন সোর্ডসের যে টিম যেটা আছে, তো দেখেন এই যে পরের লাইনে পেয়ে গেছি। সো দেখেন এখানে একটা জিনিস মাথায় রাখতেছেন তো আপনারা, যে ওই যে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আনসারটা আসতেছে। তো দেখেন সোর্স টিম, তো সোর্স টিমের মধ্যে কি হয়েছে, ডিফারিং প্রপোজাল, ওনার টিমের মধ্যে দেখা গেছে যে ভিন্ন মতবাদ ছিল প্রপোজাল নিয়ে, প্রস্তাব নিয়ে। কোন প্রস্তাব নিয়ে? অল্টারেশন। অল্টারেশন বলতে পরিবর্তনটা, কিসের পরিবর্তন? বেসবল ব্যাট, ওই যে খেলার ব্যাট যেটা আছে, ব্যাটটা পরিবর্তন করার ক্ষেত্রে ওনার টিমের মধ্যে, ওনার টিম যারা আর কি ওই যে ইয়ে করতো আর কি, গবেষণা করতো, ওরা একটা ইয়ে করতে চাচ্ছিল, পরিবর্তন আনতে চাচ্ছিল হয়তো বেসবল ব্যাট নিয়ে। এবং ওইটা নিয়ে কি হয়েছে, ওরা একটা ফিয়ার্স ডিবেট, ওদের নিজেদের মধ্যেই একটা তর্ক বিতর্কের মধ্যে আর কি, ওরা ইয়ে হয়ে গেছিল, মানে পড়ে গেছিল আর কি। হ্যাঁ, খুবই তর্ক বিতর্কের মধ্যে পড়ে গেছিল ওই ব্যাটের, বেসবল ব্যাটের অল্টারেশন নিয়ে, পরিবর্তনটা নিয়ে। আচ্ছা, এখানে দেখি সোর্স টিম কি বলতেছে। তো আমরা মূলত সোর্স টিম এখানে পেয়ে গেছি। তো বলতেছে সোর্স টিম ব্রেনস্টর্মড পটেনশিয়াল ফিক্সেস। তো ওরা মূলত কি করছে, সম্ভাব্য কিছু ফিক্সেস, হয়তো এই জিনিসটা ঠিক করলে ভালো হয় আর কি, এরকম কিছু জিনিস ওরা ব্রেনস্টর্ম করছে, মানে ওরা গবেষণা করে বা একটু চিন্তা ভাবনা করে বা একটু রিসার্চ করে এই জিনিসগুলো একটু ঠিক করছে, যে আচ্ছা, খেলার মধ্যে এই জিনিসগুলো যদি আমরা আনি, তাহলে এই ফিক্সটা, এই সংশোধনটা করা দরকার। Any rule that existed, they talked about changing the bets to changing the geometry of the field. আচ্ছা, ওই যে দেখেন চেঞ্জিং বেটস, ওরা বেটটাকে পরিবর্তন করতেছে, ঠিক আছে। তো আমরা এখন দেখছিলাম যে বেট চেঞ্জ নিয়ে, পরিবর্তন করা নিয়ে বলতেছিল, যে বেসবল বেট অল্টারেশন করা। অল্টারেশন মানে হচ্ছে কি, চেঞ্জ। চেঞ্জের সিনোনিম হচ্ছে অল্টারেশন করা, অল্টার করা। তো সেম তথ্য কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। তো ওরা মূলত টকড অ্যাবাউট, ওরা কি নিয়ে কথা বলছে, যে চেঞ্জিং দ্য ব্যাটস, ওরা কথা বলছে বা গবেষণা করছে যে ব্যাটটাকে পরিবর্তন করা, তো চেঞ্জিং দি জিওমেট্রি অফ দ্য ফিল্ড, মাঠের যে আপনার যে সাইজ যেটা আছে, ওইটা জোমেট্রিক্যালি ওইটার সাইজটাকেও মানে ইয়ে করা, পরিবর্তন করা। হয়তো মাঠটা গোলাকার ছিল বা চারকোনা করা, এগুলা নিয়ে ওরা কি করছে, যে গবেষণা করছে।
But while all of these were ruled out as potential fixes, ABS was seen as a perfect vehicle for change. তো যদিও এগুলা ভালো একটা পটেনশিয়াল ফিক্সেস ছিল, বা এগুলাকে বাদ দেওয়া হয়েছিল, যেগুলো আসলে ভালো ছিল ঠিক আছে, বাট এগুলাকে বাদ দিয়েছে, রুলড আউট মানে এগুলা কিন্তু চেঞ্জ করা হয় নাই। এবিএস ওয়াজ সিন এজ এ পারফেক্ট ভেহিকল ফর চেঞ্জ। এবিএসটাকে পরিবর্তন করা, ওরা কি করছে যে মানে পারফেক্ট ভেহিকল ফর চেঞ্জ, এবিএসটাকে আসলে ঠিক করা, এবিএসটাকে আসলে পরিবর্তন করা, হ্যাঁ, যেহেতু এবিএসটা নিয়ে একটু অনেক সমস্যার মধ্যে ওরা সম্মুখীন হচ্ছিল, এইটা ঠিক করা ওরা মনে করছে যে না, এটা ঠিক করা কি আরো বেশি গুরুত্বপূর্ণ। সো অ্যাকর্ডিং টু সোড, ওয়ান্স ইউ গেট, আচ্ছা একজন আগাগি করতেছেন, প্লিজ আগাগি করবেন না। অ্যাকর্ডিং টু সোড, ওয়ান্স ইউ গেট দ্য টেকনোলজি রাইট, you can load any strike zone you want into the system. It might be a triangle or a blob or something shaped like Texas. Over time, as baseball's ABS can allow the zone to change with it. আচ্ছা, তো আমরা দেখতেছি এখানে তারা পরিবর্তন নিয়ে আলোচনা করতেছে ঠিকই, কিন্তু তারা কিন্তু কোনো তর্ক বিতর্কের মধ্যে জমে যায় নাই। হ্যাঁ, কোনো তর্ক বিতর্কের মধ্যে কিন্তু ওরা পড়ে নাই। তো যেহেতু এখানে আমাদের ইয়েটা ছিল কি যে ফিয়ার্স ডিবেট, হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা কোনো ফিয়ার্স ডিবেট দেখি নাই। ওরা ঠিক আছে আলোচনা করছে, গবেষণা করছে যে পরিবর্তনগুলো নিয়ে, কিন্তু কোনো ফিয়ার্স ডিবেট কিন্তু ছিল না। ঠিক আছে, যেহেতু এখানে ফিয়ার্স ডিবেট নিয়ে আলোচনা করে নাই, আম, এবং দেখলাম কি যে অন সোর্স টিম, আমরা কিন্তু সোর্স টিমের মধ্যে কোনো ঝামেলা আমরা দেখি নাই, এখানে কিন্তু কোনো ঝামেলা আমরা দেখি নাই। ঠিক আছে, ঝামেলা দেখি নাই। সো আনসারটা হচ্ছে আসলে নট গিভেন। 31 নাম্বারটা বুঝেন নাই, আচ্ছা 31 নাম্বারটা আমি বুঝাচ্ছি আবার। আহ সো দেখেন 31 নাম্বার হয়েছে কি যে সোর্সে যে টিম আছে, যে মর্গেন সোর্ড, উনি হচ্ছেন কি যে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই বেসবল খেলাটা নিয়ে একটু গবেষণা করা, যে বেসবল খেলার মধ্যে কি কি জিনিস পরিবর্তন আনা যায়, বা ধরেন ওই যে আম্পায়ার যে আছে, আপনার যে রোবোটিক আম্পায়ার আছে বা এবি সিস্টেম যে আছে, ওইটার মধ্যে কি কি পরিবর্তন করা যায়। তো ওনার যে টিম, এখানে সোর্স বলতে কিন্তু আবার ওই যে ছুরি বা চাকু এগুলা বুঝেন না কিন্তু, বা তরোয়ার বুঝেন না, এখানে সোর্স বলতে ওই যে একজন মানুষের নাম বোঝাচ্ছে আর কি, হ্যাঁ, মর্গেন সোর্ড, ওনার নাম হচ্ছে মর্গেন সোর্ড। তো উনি কি করছেন যে ওনার যে টিম আছে, ওনার যে দল আছে, ওরা গবেষণা করতেছিল। So ওরা গবেষণা করতে করতে কিছু প্রস্তাব আনছিল, প্রপোজাল আনছিল, কিছু প্রস্তাব আনছিল। কিসে প্রস্তাব দিয়েছিল? অল্টার, অল্টার করা, পরিবর্তন করা, অল্টার মানে চেঞ্জ করা, পরিবর্তন করা। যেমন একটা বেসবল ব্যাট, ওই যে খেলার যে ব্যাট যেটা আছে ওইটা হয়তো পরিবর্তন করতে চাচ্ছিল ওরা। এবং এই পরিবর্তনটা নিয়ে কি হয়েছে? ফিয়ার্স ডিবেট, ওরা আসলে এই পরিবর্তনটা নিয়ে ওদের নিজেদের মধ্যেই অনেক তর্ক বিতর্কে ওরা জড়িয়ে পড়েছিল। এই বিষয়টা এখানে কোয়েশ্চনে বলছে। কিন্তু আমরা এখানে দেখলাম, প্যাসেজের মধ্যে দেখলাম যে ওরা ঠিকই আলোচনা করেছে, ঠিক আছে, যে দে টকড অ্যাবাউট, ওই যে দেখেন এখানে ওরা দে টকড অ্যাবাউট, হ্যাঁ, ওরা কিন্তু আলোচনা করেছে চেঞ্জিং দ্য ব্যাটস টু চেঞ্জিং দি জিওমেট্রি অফ দ্য ফিল্ড, ওরা মাঠের পরিবর্তন করা, মাঠের হয়তো জিওমেট্রিক্যালি সাইজটা পরিবর্তন করা, অথবা ব্যাটটা পরিবর্তন করা নিয়ে আলোচনা করেছে। কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের আলোচনার সময় কি ওরা আসলে কোনো ধরনের তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছিল কিনা, এই জিনিসটা কিন্তু এখানে মেনশন করে নাই। হ্যাঁ, ওরা এই পরিবর্তনগুলো করার সময় কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছিল কিনা, এই বিষয়ে কোনো কিছু আমরা এখানে দেখতেছি না। যেহেতু এই বিষয়ে কোনো কিছু এখানে আমরা দেখতেছি না, এই কারণে ওই যে ফিয়ার্স ডিবেট এই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখি নাই। এই কারণে আনসারটা হচ্ছে নট গিভেন। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা তো ওরা মেনশন করে না যে ওর টিমটা, সোডের টিমটা যখন গবেষণা করতেছিল, তারা কি আসলে নিজেদের মধ্যে ওই যে বাগদ্বন্দ্ব বা ধরেন আপনার তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল কিনা। আমরা দেখলাম যে না, কোনো তর্ক বিতর্কের মধ্যে এখানে জড়িয়ে পড়ছে কিনা, পড়লেও পড়তে পারে, বাট এখানে কিন্তু ওরা মেনশন করে নাই। এখানে জিনিসটা ওরা মেনশন করে নাই, জাস্ট মেনশন করছে যে ওরা আলোচনা করছে, টক অ্যাবাউট, ওরা আলোচনা করছে, এইসব পরিবর্তন নিয়ে ওরা আলোচনা করছে। বাট আলোচনা করার সময় কি ওরা নিজেদের মধ্যে মারামারি করছে কিনা, ঝগড়াঝাটি করছে কিনা, সেটা এখানে মেনশন করে নাই। যেহেতু মেনশন করে নাই, আনসারটা হয়েছে নোট গিভেন। আচ্ছা, লাস্ট আনসারটা, সেটা হচ্ছে এবিএস, আবার কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তারপর লাস্ট আনসারটা দেখেন যে এবিএস মেক্স চেঞ্জেস টু দ্য শেপ অফ দ্য স্ট্রাইক জোন ফিজিবল। ওকে, তো দেখেন লাস্ট কোশ্চেনটা হইছে যে এবিএস কি হইছে, মেক্স চেঞ্জেস টু দ্য শেপ অফ দ্য স্ট্রাইক জোন, ওই যে স্ট্রাইক জোন যেটা আছে আমাদের, হ্যাঁ, এগেইন স্ট্রাইক জোন বলতে কি, স্ট্রাইক জোন হইছে ওই যে যে এরিয়াটা দেখছিলাম আমরা ছবির মধ্যে, যে এরিয়াটা দেখেছিলাম, আবার লাস্ট একবার আমি আপনাকে দেখিয়ে ফেলি, আর দেখাবো না, অনেকবার দেখাইছি। তো এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে স্ট্রাইক জোন। এই এই এরিয়াটা কি হইছে, পরিবর্তন করতে করা যায়, এটাকে ধরেন আপনি সার্কেল করতে পারেন, আমরা তো এখানে চারকোনা দেখতেছি, সার্কেল করা যায়, ত্রিভুজাকার শেপও করা যায়। এই পরিবর্তনটা কি হইছে, চেঞ্জেস টু দ্য শেপ, এই যে শেপটা, হ্যাঁ, এই আকারটা, আকারটা আসলে পরিবর্তন করা কি হয়েছে, ফিজিবল মানে সম্ভব। এই এবিএস মেশিনের মাধ্যমে স্ট্রাইক জোনের যে আমরা শেপটা দেখলাম, আকারটা দেখলাম, আকৃতিটা দেখলাম, হ্যাঁ, ওটা কিন্তু পরিবর্তন করা সম্ভব এখানে বলতেছে। আপনি চাইলে ত্রিভুজ আকার করতে পারেন, আপনি চাইলে গোলাকারও করতে পারবেন, মানে যে কোনো আকারে আপনি করতে পারবেন, এটা সম্ভব বলতেছে। ঠিক আছে, এখন আমরা যদি এতে দেখি, তো আমরা দেখবো যে এখানে ওই শেপটা নিয়ে, স্ট্রাইক জোনের শেপটা নিয়ে কোথায় আলোচনা করতেছে। সো সিরিয়াল বাই সিরিয়াল থাকার কথা। এইট পয়েন্ট টাইম আছে। আচ্ছা, এই যে দেখেন শেপ নিয়ে আলোচনা করতেছে। ওকে, এই লাস্টের লাইনটা খেয়াল করেন, ইট মাইট বি এ ট্রায়াঙ্গেল ওর এ ব্লব।
হ্যাঁ, ট্রায়াঙ্গেল আপনার ত্রিভুজ আকারের শেপটা হতে পারে, আবার গ্লোব, গ্লোব বলতে আপনি যে কোনো মানে বিক্রি মানে অন্য ডিফারেন্ট কোনো একটা আকারও আপনি দিতে পারেন। ওর সামথিং শেপ লাইক টেক্সাস, টেক্সাস বলতে আই থিঙ্ক এখানে বোঝাচ্ছে আমেরিকার যে একটা সিটি আছে না টেক্সাস, ওই টেক্সাসের শহরের যে মানচিত্র যেরকম আছে ওইটার মতো, ওই মানচিত্রের আকারের মতো শেপটা, হ্যাঁ শেপটাকে আপনি বানাতে পারেন। ওভার টাইম এজ বেসবল ইভলভস, যখন আপনার সময়ের সাথে সাথে আপনার বেসবলটা আরো উন্নত হবে, তখন কি হয়েছে, ABS can allow the zone to change with it। এই যে দেখেন ABS can allow, তো মেইন আনসারটা আপনার এই লাইনে, ABS can allow the zone to change with it। তো সময়ের সাথে সাথে কি হয়েছে, আপনার ABS মেশিনটাও ওই জোনটা, জোন বলতে বোঝাচ্ছে ওই স্ট্যাকিং জোন যেটা আছে ওইটা পরিবর্তন করা, টু চেঞ্জ উইথ ইট। সময়ের সাথে সাথে ওরাও আসলে এলাও করবে। এলাও করা হচ্ছে কি, ওই যে ফিজিবল, হ্যাঁ ফিজিবলটা হচ্ছে মূলত এখানে এলাও বোঝাচ্ছে, মানে সম্ভব, এটা আসলে সম্ভব। সে চাইলে ওই জোন যেটা আছে, স্ট্যাকিং জোন যেটা আছে ওইটা শেপটা, আকারটা পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, সো যেহেতু এখানে আমরা সেম জিনিসটা পাচ্ছি, আনসারটা হচ্ছে আসলে আমাদের ইয়েস। আচ্ছা, ওকে, অনেক সময় নিয়েছি, আমরা এখন নেক্সট কোয়েশ্চনে চলে আসি যদি। আচ্ছা, তো দেখেন নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে কি, আমাদের ওই যে গেট ফিলিং বা সামারি যেটা আছে ওইটার মধ্যে দেখেন আমাদেরকে ক্লু গুলা দিয়ে দিছে কিন্তু, হ্যাঁ মানে আনসারে এখানে কি বসবে সেখানে অপশন গুলা দিয়ে দিছে, আমাদেরকে জাস্ট প্যাসেজের মধ্যে গিয়ে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় ইনফরমেশন গুলা দেয়া আছে, সেগুলো ফাইন্ড আউট করে জাস্ট বুঝতে হবে যে এখানে আসলে আনসারে কি বসতে পারে। আচ্ছা, তো দেখেন প্রথমে দেখেন এখানে মূলত একটা ইয়ে দিয়ে দিছে, আপনার একটা হেডিং দিয়ে দিছে যে কলস বাই দ্য আম্পায়ার, মানে আম্পায়ার যে সিদ্ধান্ত নিতেছে, কল বলতে এখানে কি ঘোষণা দেয়া বা সিদ্ধান্ত নেওয়া, যে আম্পায়ার যে ঘোষণা দিতেছে ওই বিষয় নিয়ে এখানে মূলত আলোচনা করবে। আচ্ছা, তো প্রথমে দেখি কি বলতেছে ওরা, প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কি বিষয় নিয়ে আলোচনা করছে। সো ইভেন আফটার ABS ওয়াজ ডেভেলপড, MLB still wanted human umpires to shout out decisions as they had in their dash। আচ্ছা, তো কি হয়েছে যে ইভেন আফটার ABS ওয়াজ ডেভেলপ, যখন এবিএসটা ডেভেলপ করা হয়ে গেছে, হ্যাঁ এবিএসটা ডেভেলপ হয়ে হয়ে যাওয়ার পরেও MLB কি হয়েছে, MLB তারপরও চাচ্ছিল আপনার ওই যে এবিএসটা, মানে আপনার রোবোটিক আম্পায়ারটা অলরেডি চলে আসছে, তারপরও কি হয়েছে MLB চাচ্ছে যে স্টিল ওয়ান্টেড হিউম্যান আম্পায়ার্স টু শাউট ইন ডিসিশনস এজ দে হেড ইন দেয়ার দেশ। তো এমএলবি চাচ্ছিল যে মানুষ আম্পায়ার যারা আছে তারা যেন কি করে, আবার চিৎকার করে বা ওই যে ইয়ে করে ডিসিশন গুলা, সিদ্ধান্ত গুলা যেন মানুষ আম্পায়ার গুলা নিয়ে থাকে, ওই জিনিসটা এমএলবি চাচ্ছিল। এজ দে হেড ইন দেয়ার, আই থিঙ্ক এখানে ওই এবিএস মেশিনটা আসার আগে, এবিএস মেশিনটা আসার আগে যেভাবে ওরা সিদ্ধান্তগুলো নিত, সেরকম যেন তারা আবার সিদ্ধান্ত নেয়, এরকম কোনো কিছু এখানে বসতে পারে। আচ্ছা, তো আমরা দেখি এখানে ওই যে এবিএস ওয়াজ ডেভেলপ, ইভেন আফটার এবিএস ওয়াজ ডেভেলপ, এমএলবি স্টিল ওয়ান্টেড হিউম্যান আম্পায়ার্স। এবিএসটা তৈরি হওয়ার পরে এমএলবি কি করতে চাচ্ছিল, এমএলবি চাচ্ছিল যে হিউম্যান আম্পায়াররা যেন আবার সিদ্ধান্তগুলো নিয়ে থাকে বা তর্ক বিতর্ক করে থাকে প্লেয়ারদের সাথে, এরকম ওরা চাচ্ছিল। এখন এটা আমরা কোথা থেকে বার করতে পারি, আমরা আবার দেখেন শুরু থেকে একটু দেখতে পারি, বিশেষ করে এই যে দুইটা প্যারাগ্রাফ, এই দুইটা প্যারাগ্রাফ থেকে কিন্তু দেখেন আপনার ইয়ে আসে নাই, আহ, কি বলবো যে ট্রু ফলস নট গিভেন কোনো আনসার কিন্তু আমরা এই দুইটা প্যারাগ্রাফ থেকে পাই নাই। সো যেহেতু পাই নাই সেক্ষেত্রে আমরা এখান থেকে গেপ ফিলিং আনসারটা পেতে পারি। গেপ ফিলিং এর ক্ষেত্রে বা এই যে সামারি কমপ্লিশনের ক্ষেত্রে এটাও মাইন্ডে রাখবেন যে আনসারগুলো সিরিয়াল বাই সিরিয়াল এসে থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে। আমি একটা জিনিস খেয়াল করছি বা একটা প্যাটার্ন আমি খেয়াল করেছি, যে অনেক সময় কি হয় যে লাস্টের কোশ্চেন যেগুলো আছে, মানে লাস্টের বলতে এই যে পেসেস 3-তে, পেসেস 3-তে যখন এরকম আপনার ইয়ে থাকে, গেপ ফিলিং গুলা থাকে বা সামারি কমপ্লিশন থাকে, এবং সেটা যদি এরকম ইয়ে হয়ে থাকে, আপনার উইক ক্লু হয়ে থাকে, লাস্টে ধরেন এখানে কয়টা 33 থেকে 37 আছে, ধরেন 1 2 3 4 5টা, পাঁচটা আছে, তো ধরেন লাস্টের কোন একটা আনসার কি হয় একটু ওলট পালট হয়ে থাকে, অর্থাৎ আপনি হয়তো এই 36 নাম্বার আনসারটা পরে পাবেন এবং 37 নাম্বার আনসারটা আগে পাবেন, মানে সিকোয়েন্সটা একটু ব্রেক করে ফেলে, আমি এই জিনিসটা একটু খেয়াল করেছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা আমরা একটু সলভ করার ক্ষেত্রে একটু ক্লিয়ার হবে। সো আপাতত আমরা এটা দেখি যে প্রথম ইনফরমেশনটা আছে এমএলবি, তো আচ্ছা এই যে প্রথম এটা দেখেন, এটাকে আমি কি বলি একটু 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 নিচে নিয়ে আসি। সেখানে দেখেন যে মেজর লিগ বেসবল এমএলবি হু হ্যাড কমিশন দ্য সিস্টেম, কমিশন করা মানে কি যে চালু করা, তো এমএলবি কি করছিল মূলত এই সিস্টেমটা চালু করছিল, ওই যে এবিএস ইউজ করা। সো ওরা চাচ্ছিল কি, ওই যে দেখেন ওয়ান্টেড হিউম্যান আম্পায়ার্স, তো হিউম্যান আম্পায়ার্স যেহেতু চলে আসছে আমাদের এখানে, মেইন কিওয়ার্ডটা আসলে ছিল যে হিউম্যান আম্পায়ার্স, হ্যাঁ হিউম্যান আম্পায়ার্সটা। সো ওয়ান্টেড হিউম্যান আম্পায়ার্স টু অ্যানাউন্স দ্য কলস, ওরা চাচ্ছিল যে না হিউম্যান আম্পায়ার্সরা যেন কলস দেয়, মানে সিদ্ধান্তগুলা দিয়ে থাকে। কল বলতে এখানে কি সিদ্ধান্তগুলা বোঝাচ্ছে আর কি, জাস্ট এজ দে উড হ্যাভ ডান ইন দ্য পাস্ট। আচ্ছা, এই যে দেখেন তারা অতীতে যেরকম তারা সিদ্ধান্ত দিয়ে থাকতো, আম্পায়ার যেরকম অতীতে সিদ্ধান্তগুলো দিয়ে থাকতো ওই মেশিনগুলো আসার আগে, রোবোটিক মেশিনগুলো আসার আগে, অতীতে আম্পায়াররা মানে হিউম্যান আম্পায়ার, মানে মানুষ আম্পায়ার যেগুলো ছিল বা যারা আছে তারা কি করতো, সিদ্ধান্তগুলো দিয়ে থাকতো। ওরকম ভাবে ওই এমএলবি চাচ্ছে কি, এমএলবি চাচ্ছে যে না এখনো যেন আর কি মানুষরা এরকম
ইয়ে করে থাকে, সিদ্ধান্তগুলো দিয়ে থাকে। তো আমরা এখানে দেখেন ডিসিশনস এজ দে হ্যাড ইন দেয়ার পাস্ট, তাহলে এখানে কি হবে? জাস্ট এজ দে উড হ্যাভ ডান ইন দ্য পাস্ট। হ্যাঁ, তো তাদের আগের আগের অতীতে যেরকম তারা সিদ্ধান্তগুলো নিয়ে থাকতো, সেই একইভাবে তারা যেন এখনো সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, এই জিনিসটা ওরা চাচ্ছে। এখন সিদ্ধান্ত নেওয়া আগের মতো। সো দেখেন একটা বিষয় খেয়াল রাখেন, আগের মতো, আগের মতো কি করা? ডিসিশন মেক করা, সিদ্ধান্ত নেওয়া, এই জিনিসটা বুঝাইছে। হ্যাঁ, বা আগের নিয়ম অনুসারে বা আগের যে খেলার নিয়ম যেটা ছিল সেখানে কি হতো যে মূলত হিউম্যান আম্পায়াররাই সিদ্ধান্ত নিয়ে থাকতো, তাই না? ওই জিনিসটা। তো এখন যদি আমরা একটু এটা দেখি আমাদের অপশনগুলো থেকে কি হতে পারে, আনসারটা আপনারা একটু চিন্তা ভাবনা করেন যে পিচ বাউন্ডারি হবে না, সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট হবে না, টোটাল সাইলেন্স তো না, টিম টেকটিক্স তো না। আচ্ছা, ফর্মাল রুলস। আচ্ছা, সো দেখেন এখানে আমরা যদি ফর্মাল রুলসটা বসাই, আমাদের কি সেন্টেন্সটা মেক সেন্স করতেছে কিনা, অর্থবোধক হচ্ছে কিনা। দেখেন আপনি যদি এরকম বসান যে এমএলবি স্টিল ওয়ান্টেড হিউম্যান আম্পায়ার্স টু শাউট আউট ডিসিশনস এজ দে হ্যাড ইন দেয়ার, ধরেন ফর্মাল রুলস, আমি যদি এই অ্যান্সারটা বসাই, দেখেন তো ঠিক আছে কিনা। আপনি যদি বাকি অপশনগুলো চেক করে দেখেন এখানের সাথে কিন্তু এইটাই শুধু ম্যাচ করতেছে। আমরা যদি একটু অর্থগত দিক থেকেও ম্যাচ করি, দেখেন যে ফর্মাল রুলস, ফর্মাল এখানে আমাদের যে বাক্যটা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি পাস্ট, মানে অতীতের কথা বোঝাচ্ছিল। এবং এখানে ফর্মাল, ফর্মাল দ্বারা কি বোঝাচ্ছে? অতীত, অতীতের যে রুলস, অতীতের যে নিয়ম নীতি যেরকম ছিল, হ্যাঁ, ওরকম। বা ওই সময় কি হতো, অতীতের নিয়ম নীতির সময় কি হয়েছে যে আম্পায়াররা, মূলত হিউম্যান আম্পায়াররা সিদ্ধান্ত নিয়ে থাকতো। এবং একইভাবে এখনো যেন হিউম্যান আম্পায়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, সেই বিষয়টা ওরা চাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা পেয়েছিলাম কি জাস্ট এজ দে উড হ্যাভ ডান ইন দ্য পাস্ট। তো অতীতে তারা যেভাবে সিদ্ধান্ত নিয়ে থাকতো, তো এখানেও আমরা পাইছি যে অতীত দ্বারা ফর্মাল পাইছি, এবং রুলস মানে নিয়ম নীতিগুলা মূলত আম্পায়ার কি করতো, নিয়ে থাকতো। ঠিক আছে, আনসারটা হচ্ছে তাহলে আসলে ফর্মাল রুলস। এটা বুঝতে পারছেন নাকি সবাই আপনারা? হ্যাঁ, তো এইটা গেল। তারপরটা দেখেন, দ্য আম্পায়ার্স জব হ্যাড এট ওয়ান টাইম রিকোয়ার্ড এ ড্যাশ অ্যাবাউট ওয়েদার এ বল ওয়াজ এ স্ট্রাইক। আচ্ছা, তো আম্পায়ার্স জব হেড, আচ্ছা, তো আম্পায়ারের একটা কাজ ছিল, কি কাজ ছিল? এট ওয়ান টাইম, এক সময় আম্পায়ারের একটা কাজ ছিল, কি কাজ ছিল? রিকোয়ার্ড এ ড্যাশ অ্যাবাউট ওয়েদার এ বল ওয়াজ এ স্ট্রাইক। রিকোয়ার্ড এ ড্যাশ, তো কিছু একটা ওনার প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল? অ্যাবাউট ওয়েদার এ বল ওয়াজ এ স্ট্রাইক, একটা বল কি আসলে স্ট্রাইক হয়েছে কিনা। হ্যাঁ, স্ট্রাইক করা মানে কি, আবারও বলতেছে, স্ট্রাইক করা হচ্ছে যখন ওই পিচার বা বোলার যখন বলটা ছুড়ে মারতেছে, এবং ব্যাটসম্যান বা ব্যাটার যে আছে, সে যদি বলটাকে ব্যাটে লাগিয়ে মারতে না পারে বা বলটা মিস করে থাকে, তখন সেটাকে স্ট্রাইক বলতেছে। এরকম যদি তিনবার সে বলটা মিস করে থাকে, তাহলে স্ট্রাইক থ্রি বলতেছে, বা তিনবার স্ট্রাইক হলে সে আউট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেসবল খেলার নিয়ম আর কি। আচ্ছা, সো এখানে দেখেন এট ওয়ান টাইম রিকোয়ার্ড এ ড্যাশ অ্যাবাউট ওয়েদার এ বল ওয়াজ এ স্ট্রাইক, বল ওয়াজ এ স্ট্রাইক না। আচ্ছা, তো দেখি আমরা এখন যদি এটা খুঁজে বের করার চেষ্টা করি, আম্পায়ার জব হেড, তো আম্পায়ার আসলে কাজটা কি ছিল? আম, আচ্ছা, একটা বিষয় খেয়াল রাখবেন আনসারটা ফাইন্ড আউট করার ক্ষেত্রে, এট ওয়ান টাইম রিকোয়ার্ড এ, তো যখন এরকম আপনি প্যারাগ্রাফ ইয়ের মধ্যে, কোশ্চেনের মধ্যে এ পাবেন, অর্থাৎ আর্টিকেল পাবেন, হ্যাঁ, বলছে কি যে আম্পায়ার জব হেড, একটা সময় আম্পায়ার একটা কাজ ছিল, তো ওই কাজের ক্ষেত্রে কি হয়েছে, রিকোয়ার্ড ওনার একটা প্রয়োজন ছিল এ, কি কিছু একটা জিনিস এখানে কিন্তু, যে জিনিসটা বসবে সেটা হচ্ছে কি যে একটা কিছু একটা জিনিস এখানে বসবে, সেটা হয়েছে কি যে অ্যাবাউট ওয়েদার বল ওয়াজ এ স্ট্রাইক, তো বলটা কি আসলে স্ট্রাইক হয়েছে কি না, সেইটার ব্যাপারে কি হয়েছে, আম্পায়ারের কিছু একটা করা দরকার ছিল, যে এই বলটা কি স্ট্রাইক হয়েছে কিনা ওই ব্যাপারে আম্পায়ারের কিছু একটা করার দরকার ছিল, কি করা সেটা একটু দেখতে হবে। সো এগেন সিরিয়াল বাই সিরিয়াল আমরা পড়ে যাব, সেখান থেকে আনসারটা পেতে পারি। সো বলতেছে যে when the first pitch came in, a recorded voice told diseases it was a strike. আচ্ছা, তো এখানে বলছে ফার্স্ট পিচ কেম ইন, ফার্স্ট পিচ, পিচ মানে বোঝাচ্ছে যে বলটা ছুড়ে মারা, মানে একটা বল করা আর কি। হ্যাঁ, পিচ মানে হচ্ছে বল ছুড়ে মারা বা একটা বল হইছে আর কি। তো যখন প্রথম বলটা হয়েছিল তখন কি হয়েছে, রেকর্ডেড ভয়েস টোল্ড ডিজিজেস ইট ওয়াজ এ স্ট্রাইক। তো তখন কি হয়েছে যে ওই রেকর্ডেড যে আপনার ভয়েস যেটা ছিল, বা ওই মেশিনটা কি করতেছে, একটা রেকর্ডেড ভয়েস পাঠিয়ে দেয়। ওই আম্পায়ারের কানের মধ্যে তো ইয়ে লাগানো থাকে, হেডফোন বা ইয়ারফোন লাগানো থাকে, আর মেশিনটা একটা মেসেজ পাঠিয়ে দেয় যে এটা হচ্ছে স্ট্রাইক। ঠিক আছে, সো প্রিভিয়াসলি, তো আগের আগের ক্ষেত্রে কি হয়েছে যে কলিং এ স্ট্রাইক ওয়াজ এ জাজমেন্ট কল অন দ্য পার্ট অফ দি আম্পায়ার, ইভেন ইফ দ্য ব্যাটার ডাজ নট হিট দ্য বল এ পিচ দ্যাট পাসেস টু দ্য স্ট্রাইক জোন। আচ্ছা, এই দেখেন, এটা দেখেন প্রিভিয়াসলি, এটা দেখেন প্রিভিয়াসলি কলিং এ স্ট্রাইক ওয়াজ এ জাজমেন্ট কল অন দ্য পার্ট অফ দ্য আম্পায়ার, আমাদের আম্পায়ার একটা কাজ ছিল। হ্যাঁ, তো কলিং এ স্ট্রাইক ওয়াজ এ জাজমেন্ট কল অন দ্য পার্ট অফ দ্য আম্পায়ার, যে অন দ্য পার্ট অফ দ্য আম্পায়ার এখানে বোঝাচ্ছে যে আম্পায়ারের দায়িত্ব
আমি যদি আবার একটু দেখাই, অন দ্য পার্ট অফ দ্য আম্পায়ার, মানে আম্পায়ারের দায়িত্ব ছিল, ওই যে আম্পায়ার্স জবটার দ্বারা এখানে অন দ্য পার্ট অফ দ্য আম্পায়ার, ওনার রেসপন্সিবিলিটি, ওনার যে দায়িত্বটা এখানে বোঝাচ্ছে। হ্যাঁ, তো কি দায়িত্ব ছিল, যে কলিং এ স্ট্রাইক, একটা বল স্ট্রাইক হয়েছে কিনা, একটা বল স্ট্রাইক হয়েছে কিনা, ওয়াজ এ জাজমেন্ট কল। এই দেখেন, এ জাজমেন্ট কল। আমাদের এই যে আনসারটা ছিল এখানে দেখেন কি ছিল, আনসারের আগেও এ ছিল, এখানে পাচ্ছে কি এ জাজমেন্ট কল। মানে একটা বল স্ট্রাইক হয়েছে কিনা, এই বলটা বা এই সিদ্ধান্তটা মূলত আম্পায়ার দিয়ে থাকতেন। জাজমেন্টটা মানে জাজমেন্টটা কি, মূল যে সিদ্ধান্তটা, ডিসিশনটা, সেটা হচ্ছে আম্পায়ার দিয়ে থাকতেন। আম্পায়ার ঘোষণা করে থাকতেন যে এটা স্ট্রাইক হয়েছে কিনা, ওয়াজ এ স্ট্রাইক। ওকে, তাহলে এখানে কি বসবে, যে এ জাজমেন্ট কল, এখানে তাহলে জাজমেন্ট কলটা বসবে। হ্যাঁ, এখন এখান থেকে আমাদের যদি এটা দেখি, অপশন কি আছে? উম, আচ্ছা, তো এখান থেকে আনসারটা হবে আসলে ডি নাম্বার, যে সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট কেন সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, আমি আপনাকে বোঝাচ্ছি। ওকে, সো আমরা তো হুবহু আসলে ওইটা পাই নাই, যে জাজমেন্ট কল। তো দেখেন এই কারণে এই যে উইক টু যেগুলো আসে এগুলো একটু কঠিন হয়ে থাকে, এই কারণে, কারণ ভালো করে প্যারাফ্রেজ করে দেয়া থাকে। আনসারগুলো আপনার সামনে থাকলেও দেখবেন খুব ভালো করে প্যারাফ্রেজ করা দেয়া আছে, হয়তো আপনার অর্থ জানা নাই, বা আপনি ওয়ার্ড ম্যাচ করতে পারতেছেন না, যার কারণে আপনি আনসারগুলো ধরতে পারতেছেন না। আচ্ছা, তো কি হয়েছে, রিকোয়ার্ড এ সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট অ্যাবাউট ওয়েদার এ বল ওয়াজ এ স্ট্রাইক। তো বলটা আসলে স্ট্রাইক হয়েছে কিনা, ওই বিষয় কি হয়েছে, যে ওনার একটা বিষয়ের মধ্যে কি হয়েছে, অ্যাসেসমেন্ট করা লাগতো। অ্যাসেসমেন্ট করা মানে কি, যে আপনার একটু মূল্যায়ন করা লাগতো, সাবজেক্টিভ। তো এই বিষয় সম্পর্কে ওনার কি হয়েছে, যে একটা সিদ্ধান্ত নেওয়া লাগতো, আহ যে এটা আসলে স্ট্রাইক হয়েছে কিনা। আপনারা বুঝতেছেন কিনা, একটু আবার একটু পরে দেখেন তো, এটার সাথে একটু এই লাইনটা একটু পরে দেখেন আপনারা, বুঝতেছেন? আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এই যে সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট মানে কি, যে মূল্যায়ন করা, এবং সাবজেক্টিভ মানে বিষয়টা, মানে এই বিষয়টা কোন বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে বলটা স্ট্রাইক হয়েছে কিনা। এই বলটা স্ট্রাইক হয়েছে কিনা এই বিষয়টা মূলত আম্পায়ার নির্ধারণ করে থাকতেন, বা অ্যাসেসমেন্ট করে থাকতেন আর কি। যে জাজমেন্ট কল দ্বারা মূলত সাবজেক্টিভ অ্যাসেসমেন্টটাকে বুঝাইছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরের ইয়েতে আমরা মুভ অন করি, যে এ বল ইজ কনসিডার্ড এ স্ট্রাইক ওয়েন দ্য ব্যাটার ডাজ নট হিট ইট অ্যান্ড ইট ক্রসেস থ্রু এ। আচ্ছা, তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখতেছি, যে এখানে বলতেছিল যে ইফ দ্য ব্যাটার ডাজ নট হিট দ্য বল, যদি ব্যাটার যদি বলটাকে হিট করতে না পারে, এ পিচ দ্যাট পাসেস থ্রু দ্য স্ট্রাইক জোন। সো যদি ব্যাটার এই বলটাকে হিট করতে না পারে এবং স্ট্রাইক জোনের মধ্য দিয়ে বলটা চলে যায়, সেক্ষেত্রে কি হয়েছে, আমাদের আনসারটা তাহলে কি হবে, যে এ বল ইজ কনসিডার্ড এ স্ট্রাইক when the batter does not hit it and it crosses through a dash extending approximately from the batter's knee to his chest. আচ্ছা, an imaginary zone about 70 of his chest। আচ্ছা দেখেন এখানে এতটুকু পর্যন্ত তাহলে আপনার ওই এটা আছে না। সো এর মধ্যে হয়েছে আনসারটা। ওকে, সো এখানে ইট ক্রসেস টু এ, আর আমরা এখানে দেখতেছিলাম কি 17, দ্য ব্যাটার ডাজ নট হিট দ্য বল, এ পিচ দ্যাট পাসেস থ্রু দা। সো দেখেন এখানে ক্রসেস ছিল, আর আমাদের ধরেন এখানে ইট ক্রসেস টু এ বলতেছে, আর এখানে ছিল পাসেস। হ্যাঁ, পাসেস থ্রু দ্য স্ট্রাইক জোন। সো যখন এখানে বলতেছে কি, যখন ব্যাটার ওই বলটাকে মারতে পারে না এবং ওই বলটা যদি স্ট্রাইক জোনটা অতিক্রম করে চলে যায়, তখন সেটা হচ্ছে কি একটা স্ট্রাইক হিসেবে গণনা করা হয়ে থাকে আর কি। এবং স্ট্রাইক জোনটা আসলে কি, স্ট্রাইক জোনটা হচ্ছে ওই যে অ্যান ইমাজিনারি জোন। স্ট্রাইক জোনটা কি, একটা ধারণা করা হয়ে থাকে আর কি। হ্যাঁ, তখন কিন্তু ধারণা করা হয়ে থাকতো, মানে আম্পায়ার যিনি ছিলেন উনি কিন্তু ধারণা করতেছেন যে আচ্ছা এতটুকু হচ্ছে বক্স, মানে এখানে দ্বারা আমি যদি ছবিটা একটু শেয়ার করি। সো এই যে স্ট্রাইক জোনটা, এটা তো আপনি হয়তো কম্পিউটারে দেখতেছেন। এখন আম্পায়ার যিনি ইয়ের সামনে আছেন, হ্যাঁ, এখানে বোলারের পিছনে আম্পায়ার আছেন, বা ওই যে আছেন, ওই যে পিছনে ইয়েটা আছেন, আম্পায়ার আছেন। তো উনি কি করতেছেন, ওনার সামনে তো আর এই বক্সটা দেখতে পারতেছেন না, তাই না? সাদা বক্সটা তো উনি ওনার সামনে দেখতে পারতেছেন না, এটা মূলত কম্পিউটার বা ওই যে এবিএস মেশিনটা, রোবোটিক আম্পায়ার যেটা আছে, সে দেখতে পারতেছে। আম্পায়ার কি করতেছে, উনি মূলত যা শুধু ইমেজিন করতেছেন, মানে অনুমান করতেছেন আর কি, যে আচ্ছা এতটুকু হয়েছে আমার স্ট্রাইক জোন, এটার মধ্যে দিয়ে বল যাচ্ছে কিনা, গেলে তো স্ট্রাইক হয়েছে, আর না হলে স্ট্রাইক না। তো এটা উনি অনুমান করতেছেন। হ্যাঁ, এই জিনিসটা এখানে বোঝাচ্ছে যে স্ট্রাইক জোনটা ইমেজিনারি জোন অ্যাবাউট 17 ইঞ্চেস ওয়াইড স্ট্রেচিং ফ্রম দি বেটার স্নিজ। আচ্ছা, এখানে তো বর্ণনা দিছে। আচ্ছা, ইট ক্রসেস টু এ, তাহলে কি হয়েছে এখানে স্ট্রাইক জোনটা যখন ক্লোজ করে যাচ্ছে। হ্যাঁ, একজন বলছেন পারসিভড এরিয়া। তো এখানে দেখেন পারসিভড এরিয়া, আনসারটা কেন হবে, পারসিভ মানে কি, অনুমান করা, ধারণ করা আর কি। হ্যাঁ, ধারণা করা, পারসিভড এরিয়া। আপনার আনসারটা হচ্ছে পারসিভড এরিয়া। এটা আপনি যদি ইমেজিনারি জোন এবং পারসিভড এরিয়া, এই দুইটা কিন্তু সিমিলার। আমি যে লিখে ফেলি এখানে। তো এখানে আমরা এক্স্যাক্টলি স্ট্রাইক জোন না পেলেও, স্ট্রাইক জোনটা আসলে কি, স্ট্রাইক জোনটা হচ্ছে একটা পারসিভ জোন। হ্যাঁ, একটা অনুমান করা একটা এরিয়া হচ্ছে এই পারসিভড জোন। হ্যাঁ, এবং এই যে এখানে বলে দিছে ইমেজিনারি জোন, স্ট্রাইক জোনটা হচ্ছে একটা
ইমেজিনারি জোন, মানে কল্পনা করা বা অনুমান করা যে এই যে চতুর্ভুজ যে ইয়েটা আছে, এরিয়া আছে, বাউন্ডারি আছে, এর মধ্য দিয়ে বলটা যেতে হবে। এর মধ্যে দিয়ে বল গেলে যদি ব্যাটসম্যান বা ব্যাটার বলটা মিস করে সেই ক্ষেত্রে স্ট্রাইক হচ্ছে। আচ্ছা, সো পারসিভ জোন এক্সটেন্ডিং অ্যাপ্রক্সিমেটলি ফ্রম ব্যাটার্স নি টু হিজ চেস্ট। তো ওই যে তার ইয়ে থেকে, হাঁটু থেকে তার চেস্ট পর্যন্ত এই ইমেজিনারি জোনটা বা স্ট্রাইক জোনটা হিসাব করা হয়ে থাকে বা ধারণা করা থাকে, বা সীমাবদ্ধতা এতটুকু আর কি। আচ্ছা, এরপরে ইন দ্য পাস্ট ড্যাশ over strike calls were not uncommon. But today, everyone accepts the complete ban on pushing or shoving the umpire. আচ্ছা, কি বলতেছে যে অতীতে কি হতো, ড্যাশ ওভার স্ট্রাইক কলস, যখন ওই যে স্ট্রাইক করা হয়েছে, মানে আম্পায়ার কল দিছে যে তুমি আউট বা তোমার স্ট্রাইক হয়েছে, ওয়ার নট আনকমন। আচ্ছা, কোন বিষয়টা আনকমন ছিল না? যখন আম্পায়ার ঘোষণা দিয়ে দিত স্ট্রাইক, হ্যাঁ, তখন কোন একটা বিষয় এখানে কিছু একটা বসবে, কোনো একটা বিষয় কি হয়েছে, নট আনকমন, সেটা আসলে আনকমন ছিল না। বাট টুডে এভরিওয়ান অ্যাকসেপ্টস দি কমপ্লিট ব্যান। আজকাল কি হয়েছে, সবাই আসলে অ্যাকসেপ্ট করতেছে, গ্রহণ করতেছে কি, যে কমপ্লিট ব্যান, একদম কমপ্লিটলি ব্যান করা আর কি, নিষিদ্ধ করা। কি নিষিদ্ধ করা? অন পুশিং ও শোভিং দি আম্পায়ার, মানে আম্পায়ারকে ঠেলা ধাক্কা করা। আচ্ছা, বুঝতে পারছি। সো যখন আম্পায়ার একটা সিদ্ধান্ত দিতেছে, তখন আম্পায়ারকে কি করতো, যে আম্পায়ার হয়তো একটু ভুল সিদ্ধান্ত দিয়েছে, ওই যে স্ট্রাইক জোনের হয়তো একটু এদিক সেদিক এপাশ ওপাশ হয়ে বলটা আর কি পাস করে গেছে, আর আম্পায়ার এটা স্ট্রাইক হিসেবে আর কি ঘোষণা করে ফেলছে। তখন প্লেয়াররা আম্পায়ারের এগেনস্টে আর কি ইয়ে করতো, তর্ক বিতর্ক করতো, ইভেন আম্পায়ারকে পুশিং করে ফেলতো, মানে ঠেলা ধাক্কা দিত আর কি। হ্যাঁ, ওই যে আমাদের ইয়েতে এরকম হয়েছে না, যে সাকিব আল হাসান দেখবেন যে বিপিএল খেলার সময় অনেক সময় আম্পায়ারের সাথে অনেক বাজে ব্যবহার করে থাকতো আর কি। আম্পায়ার যখন কোনো ভুল ডিসিশন দিতেছে, তখন আম্পায়ারের সাথে সাকিব আল হাসান একটু বাজে ব্যবহার করে থাকতো আর কি। ওই কাজটা আপনার অতীতে ইয়ের সাথে হতো আর কি, বেসবল খেলার মধ্যে আপনার আম্পায়ারের সাথে হতো আর কি। হ্যাঁ, এই জিনিসটা এখানে মূলত বোঝাচ্ছে। আচ্ছা, তো এখানে লাইনটা যদি আমরা খুঁজে বের করি যে উম, আচ্ছা, সো এখানে দেখেন যে ডিউরিং দি ফার্স্ট গেম when diseases announced calls there was no heckling, no shouting disagreement, nobody said a word during the first game. তো যখন আসলে প্রথম গেমটা হয়েছিল, প্রথম গেম যখন খেলা শুরু হয়েছিল, মানে প্রথমে যখন ওই যে ওই মেশিনটার মাধ্যমে খেলাটা শুরু হয়েছিল, তখন কি হয়েছে, ডিজেজাস অ্যানাউন্সড কলস, ওই আম্পায়ারটা, ডিজেজাস হচ্ছেন কি একজন আম্পায়ার, হিউম্যান আম্পায়ার, উনি কল দিছিলেন, এবং দেয়ার ওয়াজ নো হ্যাকলিং। হ্যাকলিং মানে কি, ওনাকে কোনো স্লেজিং করা, কি স্লেজিং বুঝেন নাকি, ওই যে ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করে আর কি। হ্যাঁ, উনি একটা ভুল সিদ্ধান্ত দিয়েছেন, বা উনি এমন সিদ্ধান্ত দিয়েছেন যেটা প্লেয়াররা অথবা ক্রাউড, দর্শক যারা আছে তারা এটা মানতে পারেনি, না মেনে ওই যে বু বলে ইয়ে করা, বা ওই যে হাসি হাসি ঠাট্টা করা আর কি ওকে নিয়ে, এই কাজটা হচ্ছে কি হ্যাকলিং করা। এন্ড নো শাউটেড ডিসএগ্রিমেন্ট, এবং কেউ আসলে চিৎকার করে ওনার এগেনস্টে দ্বিমত পোষণ করে নাই। নোবডি সাইড এ ওয়ার্ড, ওনার এগেনস্টে কেউ কিছু বলে নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, যখন আসলে এবিএস সিস্টেমটা ব্যবহার করে মূলত ইয়ে করা হয়েছিল আর কি, তখন এটা বলতেছে, তাইলে। আচ্ছা, সো এখন আচ্ছা, এই পরের লাইনটা দেখেন যে ফর 150 ইয়ার্স অর সো দ্য স্ট্রাইক জোন হ্যাজ বিন দ্য গেমস এনিমেটিং ফোর্স, কাউন্টলেস আর্গুমেন্টস between a team's manager and the umpire have taken place over its boundaries. আচ্ছা, আপনার আনসারটা ওই যে বলছিলাম না, আপনার ইয়েতে কিন্তু সিরিয়ালটা বা সিকোয়েন্সটা একটু ব্রেক হয়ে যায়, এই যে সামারির ক্ষেত্রে সিকোয়েন্সটা একটু ব্রেক হয়ে যায়। সো 36 নাম্বারের আনসারটা মূলত হচ্ছে এইখানে, মানে পরে চলে আসছে। হ্যাঁ, পরে কিভাবে আসছে দেখেন, ওই যে এখানে বলতেছে যে ফর ফর 150 ইয়ার্স ওর সো, প্রায় মানে আপনার 100 বছর বা 50 বছর এরকম হতে পারে, দ্য স্ট্রাইক জোন হ্যাজ বিন দ্য গেমস animating force countless arguments between a team's manager and the umpire have taken place over its boundaries and whether a ball had crossed through it. আচ্ছা, তো কি হয়েছে, আম্পায়ারের সাথে মানে তর্ক বিতর্ক হতো আর কি। হ্যাঁ, এনিমেটিং ফোর্স কাউন্টলেস আর্গুমেন্টস বিটুইন টিমস ম্যানেজার, একদম দলের যে ম্যানেজার যারা ছিল ওরা একদম আর্গুমেন্ট করতো, তর্ক বিতর্ক করতো আম্পায়ারের সাথে, যে না এই সিদ্ধান্তটা ভুল হয়েছে, এই এই হয়েছে সেই হয়েছে, হ্যাঁ, তর্ক বিতর্ক করতো। তাহলে আমরা দেখতেছি কি যে আর্গুমেন্টটা হচ্ছে আসলে এখানে বসবে। হ্যাঁ, আহ আপনাদের 36 নাম্বার এখানে মূলত আর্গুমেন্টটা বসবে। এখন আর্গুমেন্টের ইয়েটা আমরা যদি দেখি, এখানে মূলত একটাই আছে, সেটা হচ্ছে নিউমারাস ডিসপিউটস। হ্যাঁ, ডিসপিউট মানে কি, ওই যে তর্ক বিতর্ক করা বা বাগদণ্ডে আপনি জড়িত হওয়া, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, সো নিউমারাস ডিসপিউটস, সো আনসারটা হচ্ছে আসলে নিউমারাস ডিসপিউটস। আপনারা বুঝতে পারছেন কিনা? বাট দেখেন ওই যে ইয়েটা সিকোয়েন্সটা কিন্তু ব্রেক করে ফেলছে। হ্যাঁ, আনসারটা পাওয়ার ক্ষেত্রে আমরা দেখতেছি সিকোয়েন্সটা ব্রেক করে ফেলছে, এবং পরে আনসারটা যদি খেয়াল করেন, one difference, however, is that during the first game, the first game, diseases used ABS strike calls were met with. So প্রথম গেমের ক্ষেত্রে উনি যখন ওই সিদ্ধান্তটা নিয়েছিলেন, স্ট্রাইক কল গুলা করেছিলেন, সেই ক্ষেত্রে ওনার সিদ্ধান্তগুলো আসলে কেমন হয়েছিল? ওনার সিদ্ধান্তগুলা আমরা দেখলাম কি, নোবডি সেড এ ওয়ার্ড। উনি যখন ওই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন ডিউরিং দ্য ফার্স্ট গেম, প্রথম খেলার ক্ষেত্রে উনি যখন সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, তখন কিন্তু কেউ কোনো কথাই বলে নাই। হ্যাঁ, ওনার এগেনস্টে কেউ কোনো কথাই বলে নাই, যখন উনি এবি সিস্টেমটা সাহায্য নিয়ে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন, তখন কেউ কোনো কথাই বলে নাই, নোবডি সেড এ ওয়ার্ড।
আনসারটা হচ্ছে তাইলে টোটাল সাইলেন্স। হ্যাঁ, আনসারটা হচ্ছে টোটাল সাইলেন্স। কারণ কি, যে নোবডি সেড ওয়ার্ড, কেউ কোনো কথাই বলে নাই ওনার এগেনস্টে যখন উনি প্রথম খেলায় এরকম একটা সিদ্ধান্ত দিয়েছিলেন বা স্ট্রাইক কল সিদ্ধান্ত দিয়েছিলেন, তখন কোনো টিম প্লেয়ার বলেন বা ম্যানেজার বলেন, কেউ ওনার এগেনস্টে কিছু কথা বলে নাই আর কি। সো দেখলেন এই যে একটু ওলট পালট হয়ে গেল না, যে 37 নাম্বার আনসারটা পেলাম আমরা এখানে, আর 36 নাম্বার আনসারটা পাইছি আমরা এখানে, মানে একটু উল্টা ওলট পালট হয়ে গেছে, তাই না? সো এই বিষয়টা একটু মাইন্ডে রাখবেন, যে যদি দেখেন ইন এনি কেস আপনি সিরিয়াল বাই সিরিয়াল, আপনি সবসময় সিরিয়াল বাই সিরিয়াল পড়ে যাবেন, হ্যাঁ, সিকোয়েন্সটা মেনটেন করে পড়ে যাবেন। বা যদি বাই এনি চান্স আনসার পেতে না পান, তখন সমস্যা না, আপনি নেক্সট কোশ্চেনের যে আনসার যেটা আছে ওইটাও খুঁজতে থাকবেন। ওইটা খুঁজতে খুঁজতে দেখবেন হয়তো আপনি ওই অ্যান্সারটাও পেয়ে যাবেন, পুরো অ্যান্সারটাও পেয়ে যাবেন। এই কাজটা করবেন আপনারা, ঠিক আছে? ওকে। কারো কোনো কোশ্চেন আছে নাকি এটা ইয়ে নিয়ে? 36 নাম্বারটা, আচ্ছা। সো 36 নাম্বারটা কি ছিল? 36 নাম্বারটা ছিল ইন দ্য পাস্ট, মানে অতীতে দেখা যেত কি, যে নিউমারাস ডিসপিউটস, মানে অনেক তর্ক বিতর্ক হতো ওভার স্ট্রাইক কলস। যখন ওই যে স্ট্রাইক কল ঘোষণা করা হতো, যখন আম্পায়ার বলে দিত যে না, এটা একটা স্ট্রাইক হয়েছে, মানে ব্যাটসম্যান আউট হয়ে গেছে বা এরকম কোন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিত, তখন অনেক তর্ক বিতর্ক হতো। হ্যাঁ, এবং এই তর্ক বিতর্কটা আসলে নট কমন, এটা আসলে কোনো কমন ব্যাপার ছিল না। হ্যাঁ, মানে সরি, নট আনকমন, এটা আসলে কোনো আনকমন ব্যাপার ছিল না। এটা প্রায় সময় এমন হতো যে যখন আম্পায়ার একটা সিদ্ধান্ত দিতেছে, এই সিদ্ধান্তের এগেনস্টে প্লেয়াররা কথাবার্তা বলতো যে না, এটা আপনার, এটা কি সিদ্ধান্ত দিলেন, এটা তো আসলে সঠিক হয় না, এই না সেই না বলে ওরা তর্ক বিতর্ক করতো, মানে ডিসপিউট করতো আর কি। হ্যাঁ, বাট টুডে এভরিওয়ান অ্যাকসেপ্টস দি কমপ্লিট ব্যান অন পুশিং অর শোভিং দি আম্পায়ার। কিন্তু আজকাল দেখা যাচ্ছে কি, যে আম্পায়ারকে কেউ আসলে ইয়ে করতেছে না, মানে ডিসরেসপেক্ট করতেছে না, অসম্মান করতেছে না, বা ঠেলা ধাক্কা দিতেছে না, বা আম্পায়ার সাথে তর্ক বিতর্কে যাচ্ছে না। এখন এটার আনসার আমরা কোথায় পেয়েছিলাম? এটার আনসার পেয়েছিলাম এখানে, যে ওই যে ফর 150 ইয়ার্স ওর সো, ওই যে আমরা এখানে দেখছিলাম না, যে কই ইন দ্য পাস্ট, পাস্ট বলতে গত, মানে আগের কথা বলতেছিল, এবং আমরা এখানে দেখছিলাম ফর 150 ইয়ার্স ওর সো। সো ফর 150 ইয়ার্স দ্বারা কি অতীতটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে প্রথম যে এটা আছে, এটা দ্বারা কিন্তু আপনার কি অতীতটাকে বোঝাচ্ছে, ফর 150 ইয়ার্স ওর সো, এটা দ্বারা অতীতটাকে বোঝাচ্ছে। দ্য স্ট্রাইক জোন হ্যাজ বিন দ্য গেমস এনিমেটিং ফোর্স কাউন্টলেস আর্গুমেন্টস। তো স্ট্রাইক জোনটা নিয়ে মূলত কি হয়েছে, যে গেমস এনিমেটিং ফোর্স কাউন্টলেস, মানে একটা খেলার একটা প্রাণ শক্তি ছিল বলা যায় ওই স্ট্রাইক জোনটা। কারণ এইটা নিয়ে মূলত আর্গুমেন্টস হতো, অনেক ধরনের তর্ক বিতর্ক হতো। কাদের মধ্যে? বিটুইন এ টিমস ম্যানেজার অ্যান্ড দ্য আম্পায়ার হ্যাভ টেকেন প্লেস ওভার ইটস বাউন্ডারিজ অ্যান্ড ওয়েদার এ বল হ্যাড ক্রস থ্রু ইট। সো মূলত টিম ম্যানেজার যারা ছিল, টিম ম্যানেজার এবং আম্পায়ারদের মধ্যে এই স্ট্রাইক জোনটা নিয়ে আলোচনা হতো, বা আলোচনা বলতেছি মানে তর্ক বিতর্ক হতো আর কি, আর্গুমেন্টস হতো, তর্ক বিতর্ক হতো। হ্যাঁ, যে আম্পায়ার ঘোষণা দিয়েছে যে এটা স্ট্রাইক, কিন্তু এখন টিম ম্যানেজার বলতেছে যে না, এটা স্ট্রাইক হবে না, এটা তো ওই যে আমাদের স্ট্রাইক জোন যেটা আছে, স্ট্রাইক জোনের বাইরে বলটা গেছে। তো তো স্ট্রাইক জোনের বাইরে বলটা গেলে তো এটা স্ট্রাইক হওয়ার কথা না, এটা তো মানে ঠিক আছে। এরকম আর কি প্রতিবাদ করতো, প্লেয়াররা প্রতিবাদ করতো, ম্যানেজাররা প্রতিবাদ করতো। হ্যাঁ, এই জিনিসটা হতো আর কি, অনেক আর্গুমেন্ট হতো। আর্গুমেন্ট মানে কি, তর্ক বিতর্কে জড়িয়ে পড়তো আম্পায়ারের সাথে আর কি প্লেয়াররা। ইভেন দেখেন যে দ্য রুলস অফ প্লে হ্যাভ ইভলভড ইন ভেরিয়াস স্টেজেস। টুডে এভরিওয়ান নোস দ্যাট ইউ মে স্ক্রিম ইউর ডিসএগ্রিমেন্ট ইন অ্যান আম্পায়ার্স ফেস। আপনি তো আম্পায়ারের মুখের সামনে আপনার যে দ্বিমত পোষণ করতে পারেন, ঠিক আছে, বাট ইউ মাস্ট নেভার শাউট পার্সোনাল এবিউজ। সো ইউ মাস্ট নেভার শাউট পার্সোনাল এবিউজ এট দেম অর টাচ দেম। আপনি আম্পায়ারকে টাচ করতে পারবেন না, আপনি আম্পায়ারকে টাচ করতে পারবেন না, বা তাকে পার্সোনালি এবিউজ করতে পারবেন না। হ্যাঁ, তাকে পার্সোনালি ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারবেন না। দ্যাটস এ নো নো, মানে এটা খুবই মানে বড় ধরনের একটা মানে না করা আর কি, নিষিদ্ধ। ওয়েন দ্য রোবো আম্পায়ার্স কেম, হাউএভার, দ্য আর্গুমেন্ট স্টপ। যখন এই রোবো আম্পায়ার গুলো চলে আসছিল, তখন কি হয়েছে, যে আপনার আর্গুমেন্টসটা থেমে গেছে। এই তর্ক বিতর্ক গুলো আসলে থেমে গেছিল, একদমই থেমে গেছিল। ওকে, এই জিনিসটা বোঝাচ্ছে। তো এই কারণে আমাদের আনসারটা আমরা ধরেছিলাম যে নিউমারাস ডিসপুটস, যখন আসলে আম, অতীতের কথা বলতেছিল। অতীতে কি হতো, যখন স্ট্রাইক কল, আম্পায়ার বলতেছে স্ট্রাইক কল, তখন খুব বেশি আপনি তর্ক বিতর্ক দেখতে পারতেন প্লেয়ারদের মধ্যে, বা ম্যানেজার আম্পায়ারের এগেনস্টে কথাবার্তা বলতেছে, ডিসপিউট করতেছে, এই জিনিসটা বুঝাইছে আর কি। আর লাস্টেরটা কি হয়েছে, যে আম, প্রথম গেম খেলার সময় যখন ওই যে এবিএসটা প্রথমবারের মতো ব্যবহার করে সিদ্ধান্ত দিয়েছিল, ওই যে ডিজেসাস আম্পায়ার যিনি ছিলেন, ডিজেসাস, উনি সিদ্ধান্ত দিয়েছিলেন। তো ওনার সিদ্ধান্তের এগেনস্টে কেউ কোনো কথা বলে নাই, সবাই কি হয়েছে, নোবডি সাইড এ ওয়ার্ড, সবাই সাইলেন্ট ছিল আর কি। হ্যাঁ, টোটাল সাইলেন্স, সবাই আসলে নীরব ছিল, কেউ কোনো তর্ক বিতর্ক করে নাই, এই আর কি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, তো এখন লাস্টের আমরা তিনটা কোশ্চেন আছে, এটা শেষ করে ফেলি, তারপর আপনাদের কাছ থেকে আরো না হয় একটু আলোচনা করব আমরা। সো লাস্টে এই তিনটা এমসিকিউ করে আজকে আমাদের এই পেসেজটি শেষ হয়ে যাবে। তো দেখি এখন কি বলতেছি এখানে। আচ্ছা, তো প্রথমে যে কাজটা করবো এমসিকিউ করার ক্ষেত্রে, আমরা শুধুমাত্র কোশ্চেনটা পড়ে, তারপর পেসেজটা পড়ে
আইডিয়া নিব, নিয়ে তারপর আনসারগুলো পড়বো। প্রথমে আসলে আমার চারটা অপশন পড়ার দরকার নাই, আমি জাস্ট প্রশ্নটা পড়ি, এবং প্রশ্নটা থেকে আমার মেইন কিওয়ার্ডটা কি, মেইন আসলে আহ, বিষয়বস্তুটা কি, সেটা একটু বোঝার চেষ্টা করি। তো বলতেছে যে হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট এবিএস ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। তো পঞ্চম প্যারাগ্রাফের মধ্যে রাইটার, লেখক কি বলতেছেন বা সাজেস্ট করতেছেন অ্যাবাউট এবিএস, এবিএস সম্পর্কে। তো এবিএস মানে কি? এবিএস হচ্ছে কি, ওই যে রোবোটিক আম্পায়ার যে আছে, ওইটা সম্পর্কে পঞ্চম প্যারাগ্রাফের মধ্যে রাইটার কি সাজেস্ট করতেছেন এটা দেখবো আমরা। সো আমরা পঞ্চম প্যারাগ্রাফটা দেখে ফেলি। এটা হচ্ছে 1 2 3 4 5 নাম্বার প্যারাগ্রাফ এটা। সো এই হচ্ছে পঞ্চম প্যারাগ্রাফ। তো আমরা কি করবো, যেহেতু বলছে পঞ্চম প্যারাগ্রাফের মধ্যে উনি কি সাজেস্ট করতেছেন, তো আমাদেরকে আসলে পুরোটাই পড়তে হবে, পুরোটা পড়ে বুঝতে হবে এখানে আসলে কি বলছেন। সবসময় আসলে টেকনিক টেকনিক করে লাভ নেই, আপনাকে আসলে পড়ে বুঝতে হবে। সবকিছু যদি শুধু টেকনিকের উপর হতো তাহলে তো আসলে এই আইএলটিএস পরীক্ষার মাধ্যমে ওরা বুঝতে পারতো না যে আসলে একটা মানুষ তার ইংলিশ লেভেলটা কোন পর্যায়ে আছে, সেটা তো ওরা জাজ করতে পারবে না, বুঝতে পারবে না, তাই না? সো আপনাকে আসলে আপনার ইংলিশ নলেজটাও কাজে লাগাতে হবে আনসারগুলা করার ক্ষেত্রে। আচ্ছা, তো দেখি কি বলতেছি এখানে। এ হিউম্যান লিস্ট ইয়েলস ব্যাক। একজন মানুষ কি করে, ওই যে বিতর্ক করে থাকে, কি তর্ক করে থাকে বা বিরোধ করে থাকে। হ্যাঁ, কোন একটা সিদ্ধান্ত আম্পায়ার দিয়েছে সেটার এগেনস্টে বিরোধ করে থাকে। When I spoke with Frank Viola, a coach for a North Carolina team. তো তিনি যখন, লেখক যখন, কি হয়েছে যে একজন কোচ ফ্র্যাঙ্ক বায়োলার সাথে কি করছেন, যে কথা বলছেন। উনি হচ্ছেন কি নর্থ ক্যারোলিনা টিমের একজন কোচ, ওনার সাথে যখন কথা বলছেন তখন তিনি বলতেছেন, হি সেইড দ্যাট এবিএস ওয়ার্কস এজ ডিজাইনড। তো এবিএসটা কিভাবে কাজ করে, এবিএসটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেভাবেই ওটা কাজ করে থাকে। বাট দ্যাট ইজ দ্যাট বাট দ্যাট ইট ওয়াজ অলসো আনফরগিভিং অ্যান্ড পেডেন্টিক, অলমোস্ট লিগেলিস্টিক। কিন্তু এটা কি হয়েছে যে আনফরগিভিং এবং পেডেন্টিক, অলমোস্ট লিগেলিস্টিক, কিন্তু এটা এমন ভাবে আসলে সিদ্ধান্তগুলো নিয়ে থাকে যেটা আসলে আনফরগিভিং। আনফরগিভিং বলতে বলতেছে ওই যে ধরেন আপনার স্ট্রাইক জোনের একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি যদি এদিক সেদিক হয়ে থাকে, সেই ক্ষেত্রেও ওটা কোনো মানে ছাড় দেয় না। বুঝছেন? ধরেন আবার আমি ছবিটা আনি আপনাদের সাথে। এই যে স্ট্রাইক জোন আছে, ধরেন আপনার কোন একজন মানুষ খালি চোখে দেখতেছে, হ্যাঁ। সো ধরেন আপনার স্ট্রাইক জোনের একটু এই এই পাশে বলটা ছিল, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে সে বলতে পারে এটা স্ট্রাইক, মানে সে ধরে নিতে পারে যে এটা স্ট্রাইক জোনের মধ্যেই পড়ছে, ধরে স্ট্রাইক ধরতে পারে। কিন্তু মেশিন কি করবে, মেশিন বলবে যে না, এটা স্ট্রাইক হয় নাই, কারণ এটা ওই যে স্ট্রাইক জোনের দাগের বাইরে, স্ট্রাইক জোনের দাগের বাইরে যেহেতু আছে, এটা স্ট্রাইক হবে না। মানে এত নিখুঁত ভাবে আসলে এবিএস মেশিনটা এই হিসাব নিকাশ করে থাকে, হ্যাঁ। তো কি হয়েছে, ইট ওয়াজ অলসো আনফরগিভিং, এটা আসলে কোনো ছাড় দেয় না। অ্যান্ড পেডেন্টিক, মানে এত নিখুঁতভাবে সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। এবং লিগেলিস্টিক, মানে নিয়ম নীতি খুবই কঠোরভাবে মেনে চলে আর কি। ওকে যেভাবে ডিজাইন করে নিয়ম নীতিগুলা শেখানো হয়েছে, বা মানুষ যেভাবে প্রোগ্রামিং করে ওই মেশিনটাকে শিখিয়ে দিয়েছে, ওইভাবেই সে নিয়ম নীতি মেনে চলে থাকে আর কি। সো ম্যানফ্রেড ইজ এ লয়ার। তো ম্যানফ্রেড একজন ব্যক্তি, উনি কি হয়েছে, একজন লয়ার। উনি কি হয়েছে, ভায়োলা নোটেড some pitchers have complained that compared with the humans that the robot's strike zone seems too precise. আচ্ছা, তো ভায়োলা একটা জিনিস একটু গুরুত্ব সহকারে বলতেছেন যে যখন হিউম্যানের সাথে যখন কি হয়, তুলনা করা হয় রোবট স্ট্রাইক জোন, রোবট যখন ওই স্ট্রাইক জোনটা হিসাব করতেছে, হ্যাঁ, সিমস টু প্রিসাইজ, তারা আসলে খুবই প্রিসাইসলি স্ট্রাইক জোনটা হিসাব করে থাকে। ওই যে বললাম না একটু আগে, যে ওই দাগের একটু এদিক সেদিক হলেও সে মানে সঠিক সিদ্ধান্তটা নিয়ে থাকে আর কি। কিন্তু একজন আম্পায়ার, একজন মানুষ যদি খালি চোখে এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে, তার একটু ভুল ত্রুটি হতে পারে, বা একটু এদিক সেদিক হলেও সে একটু এটা আর কি ক্ষমা দৃষ্টিতে দেখে থাকে আর কি। মানুষের কথা বলতেছি, বাট এই রোবটটা বা এই এফবি সিস্টেমটা কোনো ছাড় দেয় না। ভায়োলা ওয়াজ ওয়ান্স এ মেজর লিগ প্লেয়ার হিমসেলফ। তো ভায়োলা নিজেই একজন কি ছিলেন, একজন প্লেয়ার ছিলেন আর কি, মেজর লিগ প্লেয়ার ছিলেন, উনি খেলোয়াড় ছিলেন। হোয়েন হি ওয়াজ পিচিং, পিচিং মানে কি, ওই যে বোলিং করা, মানে বল ছুড়ে মারতেন আর কি। হি এক্সপ্লেইনড আম্পায়ার্স রিওয়ার্ডেড স্কিল। আচ্ছা, তো উনি যখন আসলে ওই যে বল টল ছুড়ে মারতেন, তখন আম্পায়ার যারা ছিল তাকে কি করতো, রিওয়ার্ডেড স্কিল, মানে তার যে দক্ষতা, তার দক্ষতাকে মানে পুরস্কৃত করতো। হ্যাঁ, অনেক টেকনিক্যালি হয়তো উনি মানে বলটা ছুড়ে মারতেন, এমন ভাবে ছুড়ে মারতেন যেন ব্যাটার বলটা মিস করে ফেলে, এবং স্ট্রাইক জোনের একটু এদিক সেদিক হলেও সেটা স্ট্রাইক হতো আর কি। এবং আম্পায়ার এই ইয়েটাকে, এই দক্ষতাকে, ওনার যে এই স্কিলটাকে আম্পায়ার কি করতো, পুরস্কৃত করতো, হ্যাঁ। Throw it where you aimed, and it would be a strike even if it was an inch or two outside. There was a dialogue between pitcher and umpire. তো এবং পিচার এবং আম্পায়ারের মধ্যে এক ধরনের আলাপ আলোচনা হতো বা সংলাপ হতো, যে আপনি থ্রো ইট হোয়ার ইউ এইমড, আপনি যেখানে এই জিনিসটা এইম করছেন না কেন সেখানেই মারেন, এন্ড ইট উড বি এ স্ট্রাইক।
ইভেন ইফ ইট ওয়াজ 1 ইঞ্চ অর 2 আউটসাইড, এবং এটা যদি একটু এদিক সেদিক হয়ে থাকতো, 1 ইঞ্চি 2 ইঞ্চি বেশ কম হয়ে থাকে, আপনার স্ট্রাইক জোনের দাগের এদিক সেদিক একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি বেশ কম হয়ে থাকে, স্টিল সেটা হয়তো স্ট্রাইক হিসেবে আম্পায়ার ধরে ফেলতো আর কি। হ্যাঁ, সো দেয়ার ওয়াজ এ ডায়ালগ বিটুইন পিচার এন্ড আম্পায়ার। আচ্ছা, এই ছিল আমাদের পুরো 55 নাম্বার প্যারাগ্রাফটা। এখন যদি আমরা অপশনগুলো দেখি, যে ইট ইজ বাউন্ড টু মেক কি ডিসিশনস দ্যাট আর রং। তো আসলে এবিএস মেশিনটা এখানে ইট ইট দ্বারা বোঝাচ্ছে কি, যে এবিএস মেশিনটা কি বাউন্ড টু মেক কি ডিসিশনস দ্যাট আর রং। তো এটা কি আসলে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে কিনা? না, এটা কোনো ভুল সিদ্ধান্ত নেয় না। এটা এটা আসলে খুবই প্রিসাইজ, ওই যে খুবই সুনির্দিষ্টভাবে, খুবই সঠিকভাবে বা খুবই সূক্ষ্মভাবে সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। হ্যাঁ, এবিএস মেশিনটা, তাহলে এটা আনসারটা হবে না। ইট মে রিডিউস সাম অফ দ্য আপিল অফ দ্য গেম। আচ্ছা, তো দেখেন এখন এই যে এমন এতভাবে নিখুঁতভাবে ইয়ে করতেছে, সিদ্ধান্তগুলো নিতেছে, এর মাধ্যমে কি খেলার যে আসলে মানুষের যে আগ্রহ যেটা আছে, হ্যাঁ, এই খেলাটা নিয়ে যে মানুষের যে একটা আগ্রহ আছে বা আহ, একটা আকর্ষণ আছে আর কি, এই আকর্ষণটা আসলে কমিয়ে ফেলতে পারে। এত যদি নিখুঁতভাবে মানুষ তো নিয়ে করে থাকে, এখানে তো আসলে কোনো ইয়ে নাই, মজা নাই, বিনোদন নাই। এটাও হতে পারে। আচ্ছা, এরপর অপশনটা দেখি, যে ইট উইল লিড টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ হিউম্যান আম্পায়ার্স। এটার মাধ্যমে কি আসলে হিউম্যান আম্পায়ারের ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে কিনা, মানে হিউম্যান আম্পায়ারকে কি নাই করে ফেলবে কিনা এই জিনিসটা? এখানে তো এমন কিছু আমরা পড়ি নাই, বা এখানে এমন কিছু আমরা পাই নাই, সো এটা হবে না। ডি নাম্বার হইছে, ইট মে ইনক্রিজ কলস ফর দ্য রুলস অফ বেসবল টু বি চেঞ্জড। আচ্ছা, তো এটা কি ইনক্রিজ করবে কিনা, কোন জিনিসটা ইনক্রিজ করবে? কলস ফর দ্য রুলস অফ বেসবল টু বি চেঞ্জড, বেসবলের নিয়ম নীতি আনার ক্ষেত্রে এটা কি আসলে আরো নিয়ম নীতি পরিবর্তনের ক্ষেত্রে এই জিনিসটা আসলে একটা কারণ হিসেবে দাঁড়াবে কিনা? হ্যাঁ, এইখানেও কিন্তু এমন কোনো তথ্য আমরা পাই নাই। একটা বিষয় খেয়াল করেন, এই যে তথ্যগুলো আমরা কিন্তু হুবহু, এই যে অপশনগুলো পড়লাম, হুবহু কিন্তু কোনো ইনফরমেশন এখানে তুলে ধরে নাই। সো এই ক্ষেত্রে আমি এই যে একটা কথা বলছিলাম না একটু আগে, আপনাকে কিন্তু আসলে শুধু টেকনিকের উপর নির্ভর করে চলবে না, আপনাকে আপনার ইংলিশ নলেজটা কাজে লাগাতে হবে। সো মেইন বিষয়টা হচ্ছে কি, যে এই পুরো বিষয়টা পড়ে, এই পুরো প্যারাগ্রাফটা পড়ে আপনি কি বুঝতে পারছেন? আমরা যদি এই লাইনটা একটু খেয়াল করি, হ্যাঁ, যে দেখেন, যে হোয়েন হি ওয়াজ পিচিং হি এক্সপ্লেইনড আম্পায়ার্স রিওয়ার্ডেড স্কিল। আম্পায়ার মূলত কি করতো, যে পুরস্কৃত করতো তার যে দক্ষতা ছিল, খেলোয়াড়ের যে একটা দক্ষতা আছে, হ্যাঁ, ওই দক্ষতা অনুসারে আম্পায়ার কি করতো, রিওয়ার্ড করতো বা পুরস্কার করতো। একটা মজা ছিল আর কি। ওই যে বলতেছিল যে তুমি যেখানেই ছুড়ে মারো না কেন, একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি যদি একটু কম বেশ হয়ে থাকতো, স্টিল ওইটা স্ট্রাইক হিসেবে আম্পায়ার বলে দিতেন যে না, এটা ঠিক আছে, এটা স্ট্রাইক হয়ে গেছে আর কি। সো দেয়ার ওয়াজ এ ডায়লগ বিটুইন পিচার এন্ড আম্পায়ার, এবং পিচার এবং আম্পায়ারের মধ্যে একটা কথোপকথন হয়ে থাকতো, আলোচনা হয়ে থাকতো আর কি। হ্যাঁ, একটু ইন্টারেস্টিং থাকতো আর কি জিনিসটা। কিন্তু যখন এই যে মেশিনটা আসার পরে এত প্রিসাইসলি, এত নির্দিষ্টভাবে আপনার নিয়ম নীতি ফলো করে ইয়ে করতেছে, স্ট্রাইক বলতেছে বা ইয়ে করতেছে, হ্যাঁ, তো খেলার মধ্যে আসলে কোনো আর ইয়েই থাকতেছে না, আপনার কি বলে, আকর্ষণ থাকতেছে না, বা আপিলটা থাকতেছে না আর কি। সো আনসারটা হবে আসলে এইটা, যে ইট মে রিডিউস সাম অফ দি আপিল অফ দ্য গেম। এটার মাধ্যমে মূলত আপনার যে আপিলটা, একটা খেলার মধ্যে যে একটা আকর্ষণ আছে, মেইন আকর্ষণটা আছে, সেটা আসলে কমে যাচ্ছে। কারণ প্লেয়ারদের মধ্যে কোনো তর্ক বিতর্ক হচ্ছে না, প্লেয়ার এবং আম্পায়ারের মধ্যে কোনো তর্ক বিতর্ক হচ্ছে না। আম্পায়ারও খুশি হয়, ওই যে প্লেয়ার কি করছে, খুবই চালাকি করে একটু ধরেন আপনার ওই যে স্ট্রাইকিং জোনের একটু এদিক সেদিক, 1 ইঞ্চি 2 ইঞ্চির একটু ওদিক সেদিক করে বলটা ছুড়ে মারছে, এবং আম্পায়ারও স্ট্রাইক হিসেবে তাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটু চালাকি করে করার কারণে, তার যে চালাকি বুদ্ধির কারণে আম্পায়ার কিন্তু তাকে প্রেইজ করছে বা তাকে পুরস্কৃত করতো, যে রিওয়ার্ড দিত। হ্যাঁ, সো এইসব কিছু কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কারণ এখন আম্পায়ারের হাতে ফুল সিদ্ধান্ত নাই বা কন্ট্রোল নাই। এখন হচ্ছে কি, যে এবিএস মেশিনের হাতে ফুল সিদ্ধান্ত বা ডিসিশন মেকিং, ওই পাওয়ারটা আসলে এখন ওই এবিএস মেশিনের উপর। সো এই জিনিসটা আসলে খেলার ওই আপিলটা নষ্ট করতেছে। এই যে খেলাটার যে একটা আপনার আনন্দ ছিল বা একটা আপিল ছিল, একটা কি বলে, একটা আগ্রহ ছিল, হ্যাঁ, ওই জিনিসটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা হবে আপনাদের মেইন আনসারটা, বি নাম্বার হবে আনসারটা। আচ্ছা, তারপর দেখেন 39 নাম্বার, যে মর্গেন সোর্ড সেইজ দ্যাট দ্য ইন্ট্রোডাকশন অফ এবিএস। আচ্ছা, তো দেখেন এখানে কোনো কিছু পয়েন্ট করে বলে না যে কত নাম্বার প্যারাগ্রাফে। তো কত নাম্বার প্যারাগ্রাফ না বলেও কি হয়েছে, আমরা তো মর্গেন সোর্ড নামটা পাইছি এবং এবিএস নামটা পাইছি। তো ইন্ট্রোডাকশন অফ এবিএস, হ্যাঁ, তো মর্গেন সোর্ড কি বলতেছেন, তো আমরা কি করবো, কুইকলি কি দেখবো মর্গেন সোর্ডের নামটা কোথায় আছে। ওই যে আমি হাইলাইট করে রাখছিলাম আগে, কোথায় জানি হয়ে গেল, ওই যে মর্গেন সোর্ড। হ্যাঁ, তো এখানে দেখেন মর্গেন সোর্ডের কথা বলতেছে, যে কি হয়েছে, সেজ দ্যাট দ্য ইন্ট্রোডাকশন অফ এবিএস, এবিএস সিস্টেমটা যখন চালু করা হয়েছিল বা ইয়ে করা হয়েছে আর কি, ইন্ট্রোডিউস করা হয়েছিল, হ্যাঁ, তখন কি হয়েছে, তখন বা তখন মর্গেন সোর্ড কি বলছেন আর কি। তো দেখি তো আমরা, যে মর্গেন সোর্ড, হু ইজ ইন চার্জ অফ বেসবল অপারেশনস অ্যাকর্ডিং টু সোর্ড, ABS was part of a larger project to make baseball more exciting. Since executives are terrified of losing younger fans, as has been the case with horse racing and boxing,
He explains how they began the process by asking fans what version of বেসবল দে ফাউন্ড মোস্ট এক্সাইটিং। তো এখানে মূলত আমরা যে আগে পড়েছিলাম যে আসলে কোন ধরনের ভার্সনটা বেসবল খেলার মধ্যে কোন ধরনটা আসলে ওদের কাছে খুবই এক্সাইটিং মনে হতো। এবং শুরুর দিকে দেখলাম কি যে টু শর্ট এবিএস ওয়াজ পার্ট অফ এ লার্জার প্রজেক্ট। তো এবিএসটা মূলত কি কারণে ইন্ট্রোডিউস করা হয়েছিল, ওই যে ইন্ট্রোডাকশন করা বা ইন্ট্রোডিউস করা কেন আসলে ইয়ে করা হয়েছিল, ইজ এ পার্ট পার্ট অফ এ লার্জার প্রজেক্ট টু মেক বেসবল মোর এক্সাইটিং। এবিএসটা মূলত আসলে এই কারণে ব্যবহার করা হয়েছিল যেন বেসবল খেলাটা আরো উত্তেজনাময় হয়ে ওঠে বা আরো এক্সাইটিং হয়ে থাকে, সিন্স এক্সিকিউটিভস আর টেরিফাইড অফ লুজিং ইয়াঙ্গার ফ্যান্স। যেহেতু দায়িত্বপ্রাপ্ত মানুষ যারা ছিল, হ্যাঁ, এই খেলাটা যারা আসলে নিয়ন্ত্রণ করে থাকতো, তারা দেখতেছিল কি যে তারা ভয় পাচ্ছিল যে লুজিং ইয়াঙ্গার ফ্যান্স, যারা কম বয়সী যারা আছে, কম বয়সী মানুষরা আসলে এই খেলাটা থেকে একটু সরে যাচ্ছিল বা আহ, খুব বেশি এনজয় করতেছিল না বেসবল খেলাটা। হ্যাঁ, এজ হ্যাজ বিন দ্য কেস উইথ হর্স রেসিং অ্যান্ড বক্সিং। সেম জিনিসটা দেখা গেছে কি যে হোর্স রেসিং, ঘোড়া দৌড়ানো অথবা ওই যে বক্সিং খেলার ক্ষেত্রেও ইয়াং জেনারেশন যারা ছিল তারা কিন্তু এই খেলাগুলা থেকে দূরে সরে আসতেছিল বা ওদের কাছ থেকে হারিয়ে যাচ্ছিল এই খেলাগুলা। এই বিষয়টা নিয়ে ওরা আসলে একটু টেরিফাইড ছিল, ওরা একটু ভয় পেয়ে গেছিল, যার কারণে মূলত ওই যে কি করছে যে এই এবিএস সিস্টেমটা ওরা চালু করছিল আর কি, বা প্রজেক্টটা, এবিএস প্রজেক্টটা ছিল বা প্রজেক্টের একটা মেইন উদ্দেশ্য ছিল যেন ইয়াং যে যারা আছে আর কি, ইয়াং ফ্রেন্ডস যারা আছে তাদেরকে যেন ধরে রাখতে পারে। এটা ছিল একটা মেইন উদ্দেশ্য। হ্যাঁ, এখান থেকে যদি দেখি আমরা, ওয়াজ রিগার্ডেড এজ এন এক্সপেরিমেন্ট উইদাউট এ গ্যারান্টিড আউটকাম। না, এখানে কোনো গ্যারান্টিড আউটকাম নিয়ে এরকম কোনো কিছু আমরা পাই নাই। ওয়াজ ইন্টেন্ডেড টু কিপ আপ উইথ ডেভেলপমেন্টস ইন আদার স্পোর্টস। অন্য সব স্পোর্টস এর মতো যেন ইয়ে হয়ে থাকে, উন্নত হয়ে থাকে, এই জিনিসটার জন্য কি এটা তুলে ধরছে কিনা, না, এটা এখানে এরকম বলে না। এখানে বলছে যে অন্য সব খেলাতে কি হচ্ছিল যে ইয়াং অডিয়েন্স যারা আছে, ইয়াং ফ্যান্স যারা আছে, অন্য সব অডিয়েন্স, অন্য সব খেলা থেকেও ওই ইয়াং অডিয়েন্সটা কি করছে যে ইন্টারেস্ট হারিয়ে ফেলতেছিল আর কি, ওরা সরে আসতেছিল বা ওইসব খেলা, ওই যে হর্স রেসিং এবং ওই যে বক্সিং, এইসব খেলা ইয়াংদের কাছ থেকে হারিয়ে যাচ্ছিল আর কি, এটা বুঝাইছে। হ্যাঁ, সেখানে কিন্তু সেম জিনিস বলে নাই। ওয়াজ এ রেসপন্স টু চেঞ্জিং অ্যাটিটিউডস অ্যাবাউট দ্য রুল অফ স্পোর্টস। তো খেলার যে নিয়ম নীতি ছিল ওইটা পরিবর্তন করার জন্য কি এই এবিএসটা আনছে কিনা, এটাও আসলে না। ওয়াজ এন অ্যাটেম্পট টু এনশিওর বেসবল রিটেন এ ইয়াং অডিয়েন্স, এই যে এটা হবে আনসারটা। ওয়াজ এন অ্যাটেম্পট, ওরা আসলে চেষ্টা করতেছিল না, ওরা অ্যাটেম্প করতেছিল, চেষ্টা করতেছিল কি টু এনশিওর বেসবল রিটেন এ ইয়াং অডিয়েন্স, বেসবল যেন ইয়াং অডিয়েন্স, তরুণদের, তরুণ যে দর্শক যারা আছে, তরুণ দর্শকদের যেন রিটেন করতে পারে, ধরে রাখতে পারে আর কি। হ্যাঁ, এই জন্য ওরা চেষ্টা করতেছিল যে এবিএস ওয়াজ পার্ট অফ এ লার্জার প্রজেক্ট টু মেক বেসবল মোর এক্সাইটিং। ওরা খুবই এক্সাইটিং করতে চাচ্ছিল বেসবলটা, বেসবলটা এই এবিএস এর মাধ্যমে, সিন্স এক্সিকিউটিভস আর টেরিফাইড, যেহেতু ওরা ওরা আসলে ভয় পাচ্ছিল যে এটা যেন হারিয়ে না ফেলে, কাদের হারিয়ে না ফেলে, যে ইয়াং অডিয়েন্সদের বা ইয়াং ফেসদেরকে হারিয়ে না ফেলে। হ্যাঁ, এই জন্য। সো আনসারটা হচ্ছিল এইটা। আপনারা বুঝতে পারছেন কিনা, বা একটু আমি আপনাদের একটু চার্টে দিয়ে এটা একটু খেয়াল করি। চ্যাটিবি, আচ্ছা, আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন। তো মূলত মর্গেন সোর্ট কি বলছেন যে ওনারা মূলত এবি সিস্টেমটা চালু করছিলেন বা এটা মূলত শুরু করছিলেন এই উদ্দেশ্যে যেন ইয়াং অডিয়েন্স যারা আছে তারা যেন একটু আগ্রহ নিয়ে খেলাটা দেখে বা তাদের কাছে যেন খেলাটা একটু জনপ্রিয় হয়ে থাকে বা এক্সাইটিং লাগে আর কি তাদের কাছে। হ্যাঁ, এই জিনিসটা এনশিওর করার জন্য বা তাদেরকে ধরে রাখার জন্য, রিটেইন করা মানে কি ধরে রাখা, এটা আর কি। ওকে, লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াই ডাজ দ্য রাইটার ইনক্লুড দ্য ভিউজ অফ নো অ্যান্ড রুসো। আচ্ছা, তো দুইজনের নাম বলছে। সো যখনই দেখবেন কোনো প্যারাগ্রাফের কথা মেনশন করে তখন যদি দেখবেন যে প্রায় সময় এরকম কোনো না কোনো মানুষের নাম বা নাউন দিয়ে থাকবে, জায়গা বা কোনো মানুষের নাম দিয়ে থাকতে পারে, সেগুলো দেখেই আপনি আনসারটা খুঁজে বের করতে পারেন। তো কেন আসলে ওনাদের দুইজনের নামটা রাইটার কি করছে, ইনক্লুড করছে দ্য ভিউজ বা ওনাদেরকে নিয়ে কথা বলছে আর কি। হ্যাঁ, তোকে দেখে নো এবং রোসো কোথায় আছে। আহ, হ্যাঁ, আচ্ছা, তো মূলত লাস্টের প্যারাগ্রাফের মধ্যেই, লাস্ট প্যারাগ্রাফের মধ্যেই এই নো এবং রুসো, তো একটা জিনিস খেয়াল করেন, যেখানে নো বলছে, ওনার নোটা হচ্ছে কি সারনেম, মানে লাস্ট নেম ইউজ করছে, ওনার ফুল নেম হচ্ছে আলভানো বা ফার্স্ট নেম হচ্ছে কি আলভানো। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে হতে পারে যে প্যাসেজের মধ্যে শুধু হয়তো আহ, যেখানে আনসারটা আছে সেখানে হয়তো ফুল নেম বলতে পারে বা ফার্স্ট নেম বলতে পারে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর কি একটু। হ্যাঁ, তো আমরা নো এবং রুসো পেয়ে গেছি। তো দেখি তো এখানে কি বিষয় নিয়ে আলোচনা করতেছে। তো রাইটার বলতেছেন যে আই ডিসাইডেড টু ইমেল আলভানো। তো উনি কি করছেন, আলভানোকে ইমেল করছেন, প্রফেসর এট বার্কলি ইউনিভার্সিটি অ্যান্ড এ বেসবল ফ্যান। তো আলভানো হচ্ছেন কি একজন বার্কলি ইউনিভার্সিটি এর প্রফেসর এবং একজন বেসবল ফ্যান, মানে উনি প্রতিনিয়ত খেলা দেখেন আর কি, খেলার খুবই ভক্ত। ফর হিজ ওপিনিয়ন, মূলত ওনার ওপিনিয়ন জানার জন্য, ওনার মতামত নেওয়ার জন্য
রাইটার কি করছেন, ওই নোর সাথে যোগাযোগ করছেন। হার্ডলি এ ডে গোজ বাই দ্যাট আই ডোন্ট ওয়েক আপ অ্যান্ড রান থ্রু দ্য রিজনস দ্যাট দিস রোবো আম্পায়ার্স ইজ সাচ এ টেরেবল আইডিয়া। আচ্ছা, তখন কি হয়েছে, হি রিপ্লাইড, তখন ইয়ে বলতেছেন, নো বলতেছেন যে এমন কোনো দিন নাই যখন আমি সকাল থেকে সকালে উঠি এবং এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করি যে কেন যে আসলে এই রোবো আম্পায়ার্স গুলা ইয়ে করা হয়েছিল, এবং এটা আসলে খুব একটা খারাপ সিদ্ধান্ত হয়েছে আর কি, টেরেবল আইডিয়া। হ্যাঁ, এই রোবো আম্পায়ার্স গুলাকে আসলে ইয়ের সাথে সংযুক্ত করা, বেসবল খেলার সাথে সংযুক্ত করা, এটা নিয়ে উনি চিন্তা ভাবনা করেন, এবং ওনার মতে যেটা একটা খারাপ একটা সিদ্ধান্ত হয়েছে আর কি। হ্যাঁ, হি লেটার টোল্ড মি দিস ইজ পার্ট অফ এ মুভমেন্ট টু ইউজ অ্যালগোরিদমস টু টেক দ্য হার্ড চয়েসেস অফ লিভিং আউট অফ লাইফ। তো এটা উনি বলতেছেন যে এটা হতে পারে, হি লেটার টোল্ড মি দ্যাট দিস ইজ এ পার্ট অফ এ মুভমেন্ট টু ইউজ অ্যালগোরিদমস টু টেক দ্য হার্ড চয়েসেস অফ লিভিং আউট অফ লাইফ। আপনি জীবনের বাইরে থেকে যেন অন্য আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সেটার জন্য একটা মুভমেন্ট আর কি, সেটার জন্য একটা তাড়না বা একটা ইয়ে আন্দোলন বলতে পারেন আর কি, এরকম উনি বুঝাচ্ছেন। পারহ্যাপস হি ইজ রাইট, হয়তো উনি সঠিক হতে পারেন। উই ওয়াচ বেসবল টু কিল টাইম, আমরা আসলে এই যে খেলা দেখি বা এই যে বেসবল দেখি, এগুলা দেখার মাধ্যমে কি হচ্ছে, আমাদের সময়টা আমরা আসলে নষ্ট করতেছি, তাই না? কিল টাইম মানে আমাদের সময় নষ্ট করতেছি, নট টু ম্যাক্সিমাইজ ইট। আসলে আমরা খেলা দেখতেছি, আমাদের সময়টাকে পর্যাপ্ত পরিমাণে আসলে কাজে লাগানোর জন্য তো আমরা খেলা দেখতেছি না, তাই না? হতে পারে যারা ক্রিকেটার ক্রিকেটার যারা, তারা যদি খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে, তাদের জন্য ঠিক আছে, বা যারা বেসবল খেলা খেলে তারা যদি বেসবল দেখে, তাদের জন্য ঠিক আছে। বাট আমরা যারা আমজনতা আছি, আমরা তো মূলত খেলা দেখি কি কারণে, এন্টারটেইন হওয়ার কারণে, একটু বিনোদনের জন্য আমরা দেখি। আমরা তো সময়টাকে কাজে লাগানোর উদ্দেশ্যে দেখি না, তাই না? আমরা একটু বিনোদন যেন পেয়ে থাকি সেই জন্য দেখে থাকি। বা এই খেলা দেখার মাধ্যমে কিন্তু আমরা টাইমটাকে ম্যাক্সিমাইজ করতেছি না, হ্যাঁ, উল্টা আমরা নষ্ট করতেছি। সাম প্লেয়ার্স আই হ্যাভ মেট টেক এ ডিসেন্টিং স্টান্স টুয়ার্ড দ্য রোবটস টু। কিছু প্লেয়ার যাদের সাথে আমি উনি দেখা করছেন, ওরা বলতেছে কি ডিসেন্টিং স্টান্স টুয়ার্ড দ্য রোবটস, ওরা আসলে তীব্র নিন্দা জানাইছে। কিছু প্লেয়ার যারা আছে তারা আসলে এই জিনিসটার, এই রোবোটিক আম্পায়ারের বিরোধিতা করছে আর কি। হ্যাঁ, বিলিভিং দ্যাট একুরেসি ইজ নট দি আনসার, ওরা বিশ্বাস করতেছে যে আসলে সবসময় যদি সঠিক ইয়েটা সিদ্ধান্তটা দিয়ে থাকে, তো সেটার মাধ্যমে আসলে আহ মজা নাই, বা সেটার মাধ্যমে ধরেন আপনার আনসারটা না, সবসময় সঠিক কিছু করাই আপনার সঠিক আনসার না। খুবই ডিপ একটা কথা বলছে কিন্তু। আচ্ছা, তারপর কি হয়েছে, অ্যাকর্ডিং টু জো রুসো ও প্লেস ফর এ নিউ জার্সি টিম, তো উনি একজন খেলোয়াড়, উনি নিউ জার্সি দলের হয়ে খেলেন। উইথ টেকনোলজি পিপুল জাস্ট ওয়ান্ট এভরিথিং টু বি পারফেক্ট। তো উনি বলতেছেন যে টেকনোলজির মাধ্যমে মানুষ চাচ্ছে যে সবকিছু যেন একদম পারফেক্ট হয়ে থাকে, একদম মানে টপ নচ হয়ে থাকে। দ্যাটস নট রিয়ালিটি, কিন্তু বাস্তবতা আসলে এরকম না। হ্যাঁ, বাস্তবতা কিন্তু আসলে সবকিছুই পারফেক্ট না। আই থিঙ্ক পারফেক্ট উড বি উইয়ার্ড। আচ্ছা, উনি বলতেছেন যে যদি পারফেক্ট হয়ে থাকে জিনিসটা আসলে অদ্ভুত লাগবে, সবকিছু যদি পারফেক্ট হয়ে থাকে এই জিনিসটা ওনার কাছে অদ্ভুত লাগবে। ইয়োর টিমস আর অলওয়েজ উইনিং, আহ, ধরেন আপনার টিম সবসময় জিততেছে, অথবা ওয়ার্ক ইজ অলওয়েজ জাস্ট গ্রেট, আপনার কাজ সবসময় ভালো হচ্ছে, দেয়ার অলওয়েজ মানি ইন ইউর পকেট, আপনার টাকা, আপনার পকেটে সবসময় টাকা পয়সা আছে। ইউর কার নেভার ব্রেকস ডাউন, আপনার গাড়ি কখনোই ভেঙে পড়তেছে না বা কোনো ঝামেলা হচ্ছে না। হোয়াট ইজ দেয়ার টু টক অ্যাবাউট, তো হোয়াট ইজ দেয়ার টু টক, আপনার যদি জীবনটা এতই পারফেক্ট হয়ে থাকে, আহ, তাহলে আপনার আসলে কথা বলার কি থাকবে? হ্যাঁ, আপনার কোনো সমস্যা নাই, আপনার গাড়ির কোনো সমস্যা হচ্ছে না, আপনার টিম সবসময় জিততেছে, আপনার পকেটে সবসময় টাকা পয়সা আছে, আপনার মানে কোনো সমস্যা নাই জীবনে। হ্যাঁ, তাইলে হোয়াট ইজ দেয়ার টু টক অ্যাবাউট, আসলে তখন মানুষজন কি বিষয় নিয়ে আলোচনা করবে? মানে আপনার জীবন এত পারফেক্ট যে আপনার আসলে আর কি বিষয় নিয়ে আলোচনা করার মতো থাকবে? হ্যাঁ, বা আপনি যে নতুন কোনো কিছু আবিষ্কার করবেন, যখন নতুন কোনো কিছু আবিষ্কার করা হয়ে থাকে, মূলত কি হয়, প্রথমে একটা প্রবলেম ফাইন্ড আউট হয়। আচ্ছা, এই জিনিসটা করতে আমার প্রবলেম হচ্ছে, এটার জন্য সমাধান কি করা যায়? হ্যাঁ, এরকম করে মানুষ চিন্তা ভাবনা করে কোনো একটা জিনিস বা কোনো একটা যন্ত্র আবিষ্কার করে থাকে। এখন আপনার জীবনে যদি কোনো প্রবলেমই না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো আসলে আর কোনো মজাই নাই। আপনি তাহলে নতুন কোনো কিছু আবিষ্কার করতে পারবেন না, বা নতুনত্ব জিনিসটা যেটা আছে সেটা আপনার মধ্যে থাকবেই না, আপনি এনজয় করতে পারবেন না লাইফটা। এই জিনিসটা মূলত উনি এখানে বুঝাইছেন। বা এই যে দুইজন আলবানো এবং রুসো উভয়ই আসলে জিনিসটা বুঝাচ্ছে যে আসলে আহ, এই যে জিনিসটা রোবোটিক আম্পায়ারটা, এটা আসলে কি খুবই দরকার কিনা, এটা তো উল্টা দেখা যাচ্ছে হিতে বিপরীত হয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ, মানে খেলার মধ্যে আসলে খুব একটা সেরকম আগের মতো যে ইয়ে ছিল, যে আপনার কি বলে টান টান উত্তেজনা ছিল বা ইয়েটা আসলে নাই। হ্যাঁ, কোনো আসলে এত পারফেকশনের তো আসলে দরকার নাই। এটাই হচ্ছে একটা সারমর্ম আর কি। হ্যাঁ, এই প্যাসেজের সারমর্ম হচ্ছে এটা। এখন যদি আমরা আনসারে আসি, টু শো দ্যাট অ্যাটিটিউডস টু টেকনোলজি ভেরি ওয়াইডলি। আচ্ছা, এখানে কি আমরা দেখতে পারলাম কিনা এমন কোনো কিছু যে টেকনোলজির প্রতি ভেরি ওয়াইডলি, যে টেকনোলজির প্রতি যে মানুষের যে একটা ইয়ে আছে, আহ মনোভাব যেটা আছে আর কি, হ্যাঁ, সেটা কি আসলে ভিন্ন রকম মনোভাব আমরা দেখতে পেলাম কিনা?
না, ভিন্ন রকম না, মোটামুটি সবাই আসলে এই জিনিসটা বলতেছে যে রোবোটিক আম্পায়ারটা আসলে ভালো না, একটা টেরিবল আইডিয়া বলতেছে। নো বলতেছে, রুসো বলতেছে যে এত পারফেকশন তো ভালো না, বা যে টেকনোলজির মাধ্যমে সবকিছু যে পারফেক্ট করা, দ্যাটস নট রিয়েলিটি। আসলে তো বাস্তবতা এরকম না যে আপনার সবকিছু যে পারফেক্ট। টু আর্গিউ দ্যাট পিপল হ্যাভ আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন অফ স্পোর্ট। তো এখানে আসলে এমন কোনো কিছু আর্গিউ করেন নাই ওনারা, তর্ক বিতর্ক করেন নাই যে মানুষের আনরিয়ালিস্টিক ইয়ে আছে আপনার খেলার উপর, মানুষের অবাস্তবিক একটা ধারণা বা আশা আছে, এরকম কোনো কিছু আমরা তো এখানে দেখি নাই। টু ইন্ডিকেট দ্যাট একুরেসি ইজ নট দ্য সেম থিং এজ এনজয়মেন্ট। আচ্ছা, এটা হইলে হতে পারে দেখি। তো এখানে বলতেছি কি যে একুরেসিটা আপনি শুধু যদি সঠিকভাবে নিখুঁতভাবে কাজগুলো করার ক্ষেত্রে ফোকাস করেন, তাহলে এর মাধ্যমে কিন্তু আপনি এনজয়মেন্ট পাবেন না, জীবনে কোনো আনন্দ তৃপ্তি বলতে কোনো কিছু আসলে আসবে না। হ্যাঁ, লাস্ট এটা বলতেছে টু সাজেস্ট দ্যাট দ্য নাম্বার অফ বেসবল ফ্যান্স নিডস টু ইনক্রিজ। আচ্ছা, এমন কোনো তথ্য কিন্তু পাই নাই যে বেসবল যে ফ্যান্স যারা আছে তাদেরকে আসলে আরো বৃদ্ধি করতে হবে, এমন কোনো কোনো তথ্য কিন্তু এখানে বলে নাই, তাই না? বেসবল খেলার ভক্ত যারা আছে তাদেরকে ইনক্রিজ করতে হবে, বৃদ্ধি করতে হবে, এটা এমন কোনো তথ্য বলে নাই। সো মূলত এটা হচ্ছে যে একুরেসি নিয়ে আমরা দেখলাম না, কথা বলছে একুরেসি মানে এত যদি নিখুঁতভাবে ইয়ে করা হয়ে থাকে সবকিছু, খেলাটার মধ্যে যদি এত পারফেকশন থাকে, সেক্ষেত্রে খেলাটার মধ্যে আসলে এনজয়মেন্ট থাকবেই না। এবং এটা বলতেছি এখানে যে টু ইন্ডিকেট দ্যাট একুরেসি ইজ নট দ্য সেম থিং এজ এনজয়মেন্ট, মানে আপনার খেলার মধ্যে এনজয়মেন্ট থাকাটা যে যেরকম একটা জিনিস, একুরেসি থাকা কিন্তু সেম জিনিস না। একুরেসি থাকলে উল্টা দেখা যাচ্ছে যে আরো এনজয়মেন্ট থাকতেছে না। ওই যে ধরেন আপনার আম্পায়ার এবং প্লেয়ারদের মধ্যে একটু ঝামেলা হচ্ছে, একটু তর্ক বিতর্ক হচ্ছে, হ্যাঁ, বা মেশিনটা একটু ভুল সিদ্ধান্ত, মেশিন তো কোনো ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত দিতেছে না, আম্পায়ার একটু ভুল সিদ্ধান্ত দিতেছে, ম্যানেজার এবং ইয়ের সাথে একটু ঝগড়াঝাটি হচ্ছে। এগুলো কিন্তু মানুষজন দর্শকরা দেখতে পছন্দ করে, তাই না? ধরেন ওই যে যখন আপনার ইন্ডিয়া পাকিস্তান খেলা হয়, একটা টান টান উত্তেজনা থাকে দুই দেশের মধ্যেই, দুই দেশের ভক্তদের মধ্যে কিন্তু টান টান উত্তেজনা থাকে। বা ব্রাজিল আর্জেন্টিনা যখন খেলা হয়, প্লেয়ারদের মধ্যে যদি একটু ঝগড়া তামাশা বা একটু যদি ইয়ে লাগে, মানুষটা আরো এন্টারটেইন হয় কিন্তু, হ্যাঁ। এই এই জিনিসটা বুঝাইছে, তো এইভাবে কিন্তু মানুষজন এনজয় করে থাকে। সো আনসারটা হবে আসলে এইটা। তো দেখেন আমরা কি কি পেলাম, যে আমরা আসলে মূল ইয়েটা পড়ে বিষয়বস্তু আমাদেরকে বুঝতে হবে, মেইন ইয়েটা পড়ে, প্যারাগ্রাফটা পড়ে সামারিটা আমাকে বুঝতে হবে, হ্যাঁ। সবসময় শুধু কিওয়ার্ড আর টেকনিকের উপর নির্ভর করলে আপনি আনসারগুলা সবসময় পাবেন না। কিছু কিছু ক্ষেত্রে আইএলস মূলত আপনার ইংলিশ নলেজটাকে চেক করে থাকে, যে আপনি এই যে প্যারাগ্রাফটা পড়লেন, এই প্যারাগ্রাফটা পড়ে আপনি সারমর্মটা কি বুঝতে পারছেন, এইটা আইএলস চেক করে থাকে, বুঝতে পারছেন কিনা। বা এভাবেই আইএলস মূলত বুঝতে পারে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেভেলের, মানে কোন লেভেলে আপনি আছেন, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেলের উপর আপনার যে একটা দক্ষতা, সেটা কোন পর্যায়ে আছে সেটা আইএলস বুঝতে পারে। ঠিক আছে।